ঢাকা বৃষ্টি স্নাত ছোট্ট শহর ফর্ক। পিচ ঢালা ভাঙাচোরা রাস্তার যত্রতত্র জমে আছে বৃষ্টির জল। জমে থাকা সেই তুচ্ছ নোংরা জল পায়ে মারিয়ে পথচারীরা গন্তব্যের দিকে হেঁটে চলেছে নির্বিঘ্নে। সারা রাত বৃষ্টি হওয়ার দরুন শহুরে রাস্তায় ভেজা মাটির সোদা গন্ধটা বেশ সুস্পষ্ট। এই গন্ধটা নাকে এলে চারিদিকে সব কিছু আপনা আপনি সতেজ মনে হয়। লোকাল বাসের কর্নারের সিটটায় বসে কানে ফোন নিয়েই ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়া বৃষ্টি স্নাত যান্ত্রিক শহরটার দিকে চেয়ে চেয়ে লম্বা শ্বাস নিল ঈশানী। বহুদিন বাদে তার মনটাও সতেজ লাগছে, যদিও বা অসহায় চোখে মুখের কোথাও সেই সতেজতার লেশ মাত্রাও নেই। ভীত হরিণীর মতো নীল রঙা জল জলে চোখের মনি দুটো তখনও বাসের জানালা ভেদ করে বাইরেই নিবদ্ধতার। এমন সময় হুট করেই উক্ত প্রশ্নটা করে বসে ফোনের অপর প্রান্তের মানুষটা। আঠার মতো মানুষ গাদাগাদি করে দাঁড়িয়ে আছে লোকাল বাসে। প্রতিদিন সকালে কর্মস্থলে পৌঁছানোর এই কঠিন যুদ্ধে কেউ কাউকে এক চুলো ছাড় দিতে নারাজ তারা। বাসটা ঠেলাট গাড়ির মতো ঢ্যাক ঢ্যাক করে সামনে এগোচ্ছে। এমন একটা অসহনীয় বিরক্তিকর সময় ফোনের মধ্যে এই ধরনের গপ্প জুড়ে দেওয়া কেবল জিসানের দ্বারাই সম্ভব। এর বাইরে গিয়ে যদি ভাবতে হয় তাহলে হয়তো ছেলেটা ঈশানীকে বিরক্তিকর পরিস্থিতিতে সামান্য কমফর্ট করার চেষ্টা চালাচ্ছে। ওই জন্যেই এসব দার্শনিক কথাবার্তা বলা আর কি। ঈশানী যে মেয়ে, বুক ফাটবে, তবুও মুখ ফুটবে না তার। দেখা গেল প্রতিকূল পরিস্থিতিতে নিজের অসহায়ত্ব কাউকে প্রকাশ করতে না পেরে নিঃশব্দে কেঁদে ভাসাবে দু চোখ। আর জিসান কখনোই চাইবে না ওই সুন্দর জলজলা নীলকান্তের মতো চোখ জোড়াবে এক ফোঁটাও ক্ষুদ্র অশ্রুকণা ঝরে পড়ুক। অনেকক্ষণ ধরে নিষ্প্রভ চোখে বাহিরের চেয়ে থাকলেও মাত্রই লোকাল বাসের ধাক্কায় ভ্রম ছুটে গেল ঈশানী। ও পাশ থেকে একটু কাই করে উঠতেই ফোনের অপর প্রান্ত থেকে উদ্বিগ্ন কণ্ঠে জিসান বলে ওঠে, ঈশা, শুনতে পাচ্ছিস? নিজেকে ঠিকঠাক করে শান্ত স্বরে জবাব দিল ঈশা। হ্যাঁ শুনছি, বল। ঈশানীর কথার মধ্যে উষ্ণতার ছিটে ফোটা নেই। কথাবার্তা তো দূরে থাক, ও হাসলেও কেন যেন মনে হয় ভীষণ দুঃখী একটা মেয়ে জোর করে হাসার চেষ্টা করছে। মেয়েটা একটু বেশি অন্তর্মুখী স্বভাবের। জিসানের অবশ্য গত 6 মাসে অভ্যেস হয়ে গিয়েছে। তাই ঈশানীর এমন নির্জীবতাকে পাশে হটিয়ে পুনরায় প্রশ্ন ছড়ে জিসান, বলছি যে সুইট ডেমনের নাম শুনেছিস কখনো? লোকাল বাসের ঢ্যাক ঢ্যাক আওয়াজ, মানুষের অসহনীয় কোলাহল আর গিজগিজ করা পরিবেশ সকল কিছুকে মুহূর্তেই দৃশ্যপট থেকে এক ধাক্কায় বের করে দিয়ে জিসানের কথায় ভ্রু কুঁচকাল ঈশানী। শব্দটা সে এখনই বোধহয় প্রথম শুনল, তাই কিছুটা ধাতস্থ হয়ে উল্টো প্রশ্ন করে বসলো জিসানকে। শুধালো, সুইট ডেমন সেটা আবার কি? কোনো ভয়ানক জন্তু জানোয়ার নয় তো? ঈশানীর বোকা বোকা কথায় নিঃশব্দে হাসলো জিসান। মেয়েটা একটু বেশি সরল, অথচ ভাবখানা এমন দেখায় যেন সে সব কিছু জেনে বসে আছে। সাহায্যের জন্য তার কাউকে প্রয়োজন নেই। বাইরের জগতে সে নিজেকে স্ট্রং দেখাতে গিয়ে বারবার হোঁচট খায়, তবু কারো কাছে নিজের দুর্বলতা অপারগতা স্বীকার করে না কখনোই। পাছে না আবার মানুষ ধরে ফেলে সে আসলে কঠোর নয় বরং দুর্বল আর অন্তর্মুখী একটা মেয়ে। কারোর সাথে চোখে চোখ রেখে কথা বলার সাহস ওর ছোট্ট কলিজাতে নেই, কিন্তু জিসান তো সুকৌশলী আর বুদ্ধিমান। ঈশানীর কোল্ডনেস আর দুর্বলতা বের করে ফেলতে খুব বেশি সময় লাগেনি তার। সে যাই হোক, আপাতত ওইসব চিন্তা না করে ঈশানীর প্রশ্নের জবাব দিল জিসান। মৃদু হেসে বলল, আরে না, এরা কোনো জন্তু জানোয়ার কিংবা আলাদা কোনো প্রাণী নয়। এরা আমাদের মতোই মানুষ। আমাদের আশেপাশেই তাদের অবস্থান। তারা খুব করে মানুষকে ম্যানিপুলেট আর আকর্ষিত করতে পারে, কিন্তু দিন শেষে তাদের আসল রূপ হয় ডেমনের মতোই ভয়ানক আর কুৎসিত। জিসানের কথা শেষ হতে না হতেই বাস এসে থামলো চাঁদের হাসি সাইনবোর্ড টাঙানো ক্যাফেটার ঠিক সামনে। মানুষের ঠেলাঠেলি সহ্য করে বাস থেকে নেমে যেতে যেতে ঈশা বলল, তোর ডাবল মিনিং কথার মানে আমি বুঝি না জিসান। আমাকে এইসব বলে লাভও নেই, কারণ আমার জীবনে এইসব সুইট ডেমন টেমন এগুলো আসার কোনো সম্ভাবনাই নেই।
কি করে বুঝলি সম্ভাবনা নেই? কথা বলতে বলতেই বাস থেকে নেমে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে পড়ল নিশা। ফুটপাতে দাঁড়িয়ে রাস্তার অপর পাশে ফুটন্ত তাজা ফুলের ইনডোর প্ল্যান্ট আর চাঁদের ডেকোরেশন দিয়ে সাজানো অত্যাধুনিক ক্যাফেটার দিকে দৃষ্টিপাত করে সে। ঠিক সেখানে ক্যাফের সামনে কানে ইয়ারপড লাগিয়ে পকেটে হাত গুজে শটান দাঁড়িয়ে আছে জিসান। ওদের মাঝে প্রশস্ত হাইওয়ে রাস্তা, প্রতি সেকেন্ড অন্তর অন্তর সেখান দিয়ে চলাচল করে অসংখ্য দূরপাল্লার গাড়ি ঘোড়া। আর বরাবরই গাড়ি যাতায়াতের ফলে বাতাসের ঝটকা এলোমেলো হয়ে যায় ঈশানের জামা কাপড় চুল সব কিছু। তবুও কেন যেন বেশ ভালো লাগছে এই দমকা হওয়া। সূর্যের তেজ নেই, মেঘের চাদরে ঢেকে আছে পুরো আকাশ, হয়তো তাই জন্য। অন্যান্য সময় হলে হয়তো জিসানের আগ বাড়িয়ে করা প্রশ্নের কোনোরূপ উত্তরই দিত না ঈশা, কিন্তু এখন দিল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে শুকনো মুখে ঈশা জানালো, কারণ আমার পরিচিতদের খাতা শূন্য প্রায়। এই জীবনে হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া পুরো দুনিয়াটাই আমার কাছে অচেনা জিসান। আর না তো আমি আগ বাড়িয়ে চিনতে চাই কাউকে, কারণ আমার মনে হয় মানুষকে যত চিনতে যাব তত জটিল হবে পৃথিবী। জীবনের সমীকরণ দ্বিগুণ পোক্ত হয়ে উঠবে। আমি গণিতে ভীষণ কাঁচা। জীবনের এত ধারালো সমীকরণ মেলানোর ধৈর্য আমার নেই। তার চেয়ে বরং নিজের জগতে একা থাকাটাই সবচেয়ে শ্রেয়। এখন তুই বল আমায়, আমি যদি মানুষের সাথে মেশার আগ্রহই না দেখাই, কোনোরূপ চেষ্টাই যদি না করি, তাহলে সেই সুইট ডেমন আমাকে ম্যানিপুলেট করবেটা কি করে? ঈশানের এত এত যুক্তির নিচে চাপা পড়ে মিশে গেল জিসানের দার্শনিক চিন্তাধারা, যার দরুন ও টপিকটা বদলে ফেলল তৎক্ষণাৎ। কথা ঘুরিয়ে শোধালো, রাস্তা পার হতে পারবি নাকি আমি এগিয়ে আসবো? জিসানের এই ধরনের গার্জিয়ানের মতো করে অধিকার দেখিয়ে বলা কথাবার্তা মোটেও পছন্দ নয় ঈশার। ওকে কেউ দুর্বল ভাবছে, ওর ভেতরের সত্তাটাকে টেনে হিঁচড়ে বের করতে চাইছে। এই বিষয়গুলো ভাবলেই মস্তিষ্কের পারতে পারতে আন্দোলন করে ওঠে এক অন্য ঈশানী, যে অনেকটা রাগী আর কঠোর মনোভাবের মেয়ে। নিজের অসহায়তার দুর্বলতা নিয়ে কথা বললে একটুতেই কেমন আত্মসম্মানে লেগে যায় ভেতরের ঈশানীর। খ্যাপাটে বাঘেনির মতো তেতে ওঠে মেজাজখানা। ভেতরটা তৎক্ষণাৎ মাত্রাতিরিক্ত ক্রোধে চির বেরিয়ে উঠলেও বাইরের নরম তনু সত্তাটা সামলে নেয় সেসব। চোখে মুখে কিছুটা থমথমে ভাব করে জিসানের মুখের উপরই কথা ছুঁড়ে মারে ঈশা। তোকে অনেকবার বলেছি জিসান, আমি ছোট বাচ্চা নই। নিজের খেয়াল নিজে রাখতে পারি আমি। তুই আমাকে যতটা বোকা আর দুর্বল মনে করিস, আমি ততটাও দুর্বল নই। পরিবারকে ফেলে এই চিটাগাং শহরে গত 6 মাস ধরে একা একা আছি আমি। যেভাবেই হোক টিকে তো আছি, আর ভবিষ্যতেও নিজের খেয়াল ঠিকই রাখতে পারবো। এখন ফোন রাখ। এক নাগারে কথা শেষ করে নিজেই কলটা কেটে দিল ঈশা। অতঃপর খুব ভয়ে ভয়ে সামনে পা বাড়ালো রাস্তা পার হওয়ার উদ্দেশ্যে। প্রতিদিনই এই হাইওয়ে রাস্তাটা পার হতে গিয়ে কলিজার পানি শুকিয়ে যায় ঈশার। কাজে যেতে লেটও হয় শুধু এই কারণে। তবুও বুকের মাঝে অদম্য সাহস জুগিয়ে কলিজা হাতে নিয়ে প্রতিদিনই এই কাজ করে ঈশা। কিন্তু বিধিবাম ও যে সত্যি দুনিয়ার চোখে দুর্বল আর বোকা প্রকৃতির, সেই প্রমাণস্বরূপ একটা প্রাইভেট কার হুট করে ঈশানীর শরীরে রাস্তায় জমে থাকা লিটার খানিক ময়লা পানি ছিটকে দিয়ে সাই সাই করে চলে গেল চোখের পলকে। ময়লা পানি শরীরে পড়ার সঙ্গে সঙ্গে চোখ মুখ কুঁচকে গেল ঈশা। এটা বিরক্তিকর দিনের সূচনা বোধ হয়, এমন করেই হয়। শরীরে এঁটে থাকা লং টপস, ডেনিম প্লাজো, ওড়না সব কিছুই নোংরা হয়ে গিয়েছে এই মুহূর্তে। ঈশার এমন নাজেহাল অবস্থা দেখে না চাইতেও ঠোঁটের আগায় এক টুকরো হাসি খেলে গেল জিসানের। মনে মনে বলল, কি দরকার আমার সামনে এমন স্ট্রং সাজার? তুই যে ভীত হরিণী সেটা আমি ভালো করেই জানি, বুঝতেও পারি। কারণ তোর ভেতরের দুর্বলতা আর ভীত সন্তস্ত্রতা মুখে স্বীকার না করলেও তোর মাদকের মতো নীলচে কালো চোখের মণি দুটোই তার স্পষ্টতা ধরে রাখে। ক্যাফেতে ফিরে ওয়াশরুমে ঢুকে হাত মুখ আর জামাটা কোনো মতে পরিষ্কার করে বেরিয়ে এসে খাকি কাপড়ের অ্যাপ্রানটা গলায় ঝুলিয়ে কোমরের পেছন থেকে বেঁধে নিল ঈশা। তারপর রেশমের মতো খোলা চুলগুলোকে একটা ক্যাচারের সাহায্যে বেঁধে দ্রুত চলে গেল কফি মেকারের কাছে। ততক্ষণে জিসানও অ্যাপ্রন পরে সবগুলো কফির অর্ডার টুকে নিয়ে কাগজটা দ্রুত হস্তে এগিয়ে দিল ঈশার নিকট। আর
এখান থেকেই সূচনা হয় আরেকটি ব্যস্ত দিনের। পাতেঙ্গা সি বিচ থেকে মাত্র মিনিট 5 দূরত্বে অবস্থিত চাঁদের হাসি নামক এই ক্যাফেতে গত 6 মাস ধরে চাকরি করে ঈশানী। জিসান আগে থেকেই পার্ট টাইম করতো, এখন সে পার্ট টাইম করে, কিন্তু ঈশানীর ডিউটি চলতে থাকে সকাল থেকে রাত অবধি। ঈশানীর মতো মেয়ে, অন্তর্মুখী আর চুপচাপ স্বভাবের মেয়ের সাথে জিসান নামক বাচাল ছেলেটার বন্ধুত্ব যে কি করে তৈরি হলো সেটা এক প্রকার রহস্যই বলা চলে। অবশ্য এই বন্ধুত্বের পেছনে শতভাগ অবদান শুধুই জিসানের। ঈশানীর অবদান শূন্যের কোঠায়। আপনি মনের টান তৈরি না হলে সহজে কারোর সাথে মিশতে পারে না সে, যার দরুন নিজের চারিদিকে তৈরি করে রাখে অদৃশ্য এক শক্ত প্রাচীর। কিন্তু মন যদি কাউকে সেই অদৃশ্য গণ্ডি পার হওয়ার জন্য একবার সায় জানিয়ে দেয়, তবে শত চেষ্টা করেও তার উপর অনীহা তৈরি করতে পারে না ঈশা। ওর স্বভাবটাই এমন। ভেতরের সত্তাটা কখন যে কার জন্য কোমল হয়ে খোলস ছাড়িয়ে এক নিমেষে বেরিয়ে আসে তা নিজেও খুব একটা ঠাহর করতে পারে না ঈশানী। প্রথম দিকে সেই অদৃশ্য গণ্ডিতে বাধা প্রাপ্ত হয়ে জিসানও ধারে কাছে ঘেঁষতে পারেনি ওর। জিসান জানে না ঈশানীর এমন অন্তর্মুখী আর ভীত হওয়ার কারণ, তবে এই স্বভাবের কারণে যে মেয়েটা সবার অপছন্দের তালিকার শীর্ষে সেটা সে ভালো মতোই বুঝতে পারে। তবে আশ্চর্যের ব্যাপার হলো, এত এত মানুষের অপছন্দের শীর্ষ ব্যক্তিটি হয়েও ঈশানীর কিছুতেই যায় আসে না খুব একটা। কিন্তু এত কিছুকে ছাপিয়ে সবার অপছন্দকে গ্রাহ্য না করে জিসান ঠিকই সেই অদৃশ্য গণ্ডি পার হয়ে দূরত্ব ঘুচিয়েছিল নীল চোখের এই অদ্ভুত মেয়েটার সঙ্গে। ভেতরে ভেতরে নরম স্বভাবের ভীত মেয়েটাকে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন কাজে সাহায্য করা থেকে শুরু করে সব সময় ছায়ার মতো ওর পাশে থেকে ঈশানীকে নিজের কাঠিন্যতার খোলস থেকে বের করে বন্ধুত্বের কোঠায় নিয়ে আসা এতটাও সহজ ছিল না জিসানের জন্য। যদিও এখনো অনেকটা রহস্য ভেদ করা বাকি পড়ে আছে। তবে ঈশা যে জিসানকে নিজের বন্ধু তালিকায় ঠাঁই দিয়েছে সেটা জিসান উপলব্ধি করতে পারে বেশ ভালো মতোই। ভয়টাও অবশ্য সেখানে। মেয়েটা উপরে উপরে কঠিন হলেও ভেতরে নরম কাদা মাটি, মনটা একদম সরল। এই রহস্যময় নিষ্ঠুর পৃথিবীতে তার একা চলতে গিয়ে যদি সত্যি মুখোশের আড়ালে থাকা সুইট ডেমন নামে কোনো কুৎসিত শয়তানের পাল্লায় পড়ে নিজের সর্বস্ব হারিয়ে ফেলে ঈশা, তখন কি হবে? শুধুমাত্র এই একটা বিষয় নিয়ে ভয় হয় জিসানের, বড্ড ভয়। ট্যুরিস্ট এরিয়ার পাশে অবস্থিত হওয়াতে চাঁদের হাসি নামক ক্যাফের কাস্টমারের অভাব হয় না কোনো কালই। তবুও যদি প্রশংসা করে বলতে হয় তো গত 6 মাসে এই ক্যাফের কাস্টমারের সংখ্যা গুনে গুনে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। মালিকের ব্যবসা লালে লাল। অবশ্য এমনটা হওয়ারই কথা। ঈশা মেয়েটা অসাধারণ কফি বানায়। একবার জিসান ঈশাকে বেশ কড়া গলায় জিজ্ঞেস করেছিল, পড়াশোনা তো করিস না, তাহলে ভবিষ্যতে করবিটা কি? ঈশা তখন মৃদু হেসে জবাব দিয়েছিল, আমার তো বিগ প্ল্যান, জয়া আন্টির মতো এরকম একটা কফি হাউস খুলবো, তারপর তোর আমার মতো কয়েকজন তুচ্ছ কর্মচারী রেখে শুয়ে বসে আরামসে লাখ লাখ টাকা কামাবো। পরে আবার নিজেই বলেছিল, হাস্যকর রাইট? প্রত্যুত্তরে জিসান বলেছিল, মোটেই না, আমি আছি তো তোর পাশে। ব্যাস, আগুনে ঘি ঢালার জন্য এটুকুই যথেষ্ট ছিল। জিসানকে যে ঈশার অপছন্দ তেমনটা নয়, কিন্তু তার অতিরিক্ত অধিকারবোধ বরাবরই অন্য কিছুর ইঙ্গিত দেয় ঈশার মস্তিষ্কে, যেটা ঈশার একটুও পছন্দ নয়। সে চায় না নিজের দুর্বলতা দেখিয়ে জিসানের করুণা পেতে, আর না তো বন্ধুত্বের বাইরে গিয়ে জিসানের সঙ্গে অন্য কোনো সম্পর্কে জড়াতে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। কারণ ঈশার মতে জীবনে চলার পথে সত্যিকারের বন্ধুত্বের বড্ড প্রয়োজন, যা তার জীবনে খুব রেয়ার। তাই গোটা জীবন তল্লাশি করে খুঁজে পাওয়া হাতে গোনা 2-1টা বন্ধুকে এইভাবে হারাতে চায় না ঈশা। যদিও বা ঈশার বেশ সন্দেহ, যেখানে ওর মতো চুপচাপ একই স্বভাবের মেয়ের সাথে কেউ মিশতেই চায় না, সবাই কোল্ড নয়তো মূর্তি বলে মুখ ফিরিয়ে নেয়, সেখানে জিসান বন্ধুত্ব পাতানোর জন্য একেবারে হাত ধুয়ে লেগেছিল ঈশার পেছনে। ওই জন্যই হয়তো
জিসানকে এখনো সেভাবে আপন কিংবা কাছের ভাবতে মনের মাঝে সংশয় কাজ করে ঈশার। তাই তো বন্ধু হয়েও জিসান আর ওর মাঝের মনের দূরত্ব অসীম। জিসান অবশ্য এটা মনে করে না। জিসানের মতে ঈশা তার বন্ধু, তার মানে তার উপর তার অনেকটা অধিকার বোধ রয়েছে। দুপুরের দিকে লাঞ্চ ব্রেক শেষ হতেই ঈশা যখন নতুন উদ্যমে কফি বানাতে শুরু করে, ঠিক তখনই জিসান এসে জানায় ক্যাফের মালকিন জয়া আন্টি এসেছেন। জিসানের মুখে কথাটা শুনে বেশ খুশি হলো ঈশা। জয়া আন্টির সঙ্গে কী দরকারি কথা আছে বলে জিসানকে কফি মেকারের সামনে দাঁড় করিয়ে রেখে তাড়াহুড়ো করে সামনে ক্যাশ কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছে। জয়া আন্টি তখন মুখের ঢালায় আঙুল ভিজিয়ে টাকা গোনায় খুব মনোযোগী। দেখতে শুনতে ভীষণ সুন্দরী, দুধে আলতা রাঙা ষাটর্থ এই জয়া আন্টি ভারী মিশুক মহিলা। ক্যাফের প্রত্যেকটা কর্মচারীর সঙ্গে তার ভাব গলায় গলায়, অথচ গত 6 মাসে ঈশার সঙ্গে প্রয়োজনের বাইরে একটা কথা হয়নি তার। কি করেই বা হবে, মেয়েটা ভারী চুপচাপ। ক্যাফেতে ঢুকে সারাদিন একটা কথা বলে কিনা সন্দেহ, যার দরুন জয়া আন্টির খুব একটা পছন্দ নয় ঈশাকে। পছন্দ হওয়ার কথাও নয়। ক্যাফের মতো একটা জায়গায় সুন্দর হাসি দিয়ে মন ভুলানো কথার জোয়ারে কাস্টমারদের মন জয় করতে না পারলে সে আবার কেমন ধারা কর্মচারী। নির্ঘাত মেয়েটার হাতের কফি মারাত্মক সুস্বাদু, নয়তো একে বহু আগেই কাজ থেকে ছাঁটাই করে দিতেন তিনি। সে যাই হোক, আপাতত কিছু বলতে চায় মেয়েটা, সেটাই শোনার পালা। ঈশাকে দেখতে পেয়ে টাকা গোনা বন্ধ করলেন জয়া আন্টি। নিজের মোটা ফ্রেমের চশমার উপর দিয়ে ভ্রু কুঁচকে খানিকটা বিরক্তিকর সুরে ঈশাকে শুধালেন, কিছু বলবে? হ্যাঁ সূচক মাথা নাড়ায় ঈশা। জয়া আন্টি পুনরায় নিজের কাজে মনোযোগ দিয়ে বলেন, বলে ফেলো। কয়েক দফা ঢোক গেলে জিভ দিয়ে শুষ্ক অধর ভিজিয়ে ঈশা বলে ওঠে, আসলে আন্টি, মা জরুরি তলব করেছে, কাল একটু বাড়ি যেতে হবে। তোমার বাড়ি যেন কোথায়? জি, কক্সবাজার। জয়া আন্টি বুঝদার্থের মতো মাথা দোলালেন, অতঃপর গম্ভীর গলায় বললেন, গত 1 মাসে কতগুলো ছুটি নিলে সে খেয়াল আছে? তীব্র সংকোচে থমথমে হয়ে গেল ঈশার মুখ। তবুও তার গলার মাঝে অনেকটা শক্তি ঝুঁকিয়ে বলল, তখন খুব অসুস্থ ছিলাম আন্টি, জ্বর হয়েছিল, আর এখন তো বাড়ি যাব। ঈশার কথার পাছে জয়া আন্টি আরও কিছু বলবে, তার আগেই ওপাশ থেকে জিসান ছুটে এসে বলল, হ্যাঁ আন্টি, আমি জানি ঈশার জ্বর ছিল। জিসানের কথায় দীর্ঘশ্বাস ছাড়লেন জয়া আন্টি। প্রত্যেকবারই কোনো না কোনো ঝামেলা থেকে এই মেয়েটাকে বাঁচানোর জন্য উঠে পড়ে লাগে জিসান। ব্যাপারটা মোটেই পছন্দ নয় ভদ্রমহিলার, কিন্তু কিছু বলতেও পারেন না তিনি, কারণ জিসান ছেলেটা তার অত্যন্ত স্নেহের। জিসানের আকুতি ভরা মুখের দিকে থেকে চোখ সরিয়ে জয়া আন্টি থমথমে গলায় বললেন, ঠিক আছে, যেতে পারো, তবে জলদি ফিরে এসো। ঈশা মৃদু হেসে ঘাটটা সামান্য কাত করে জানায়, ঠিক আছে আন্টি। কথা শেষ করে ঈশা আর জিসান সেখান থেকে প্রস্থান করলে জিভ দিয়ে আঙুলের ডগা ভিজিয়ে নতুন উদ্যমে টাকা গুনতে আরম্ভ করেন জয়া আন্টি। ঈশা ভেতরে চলে যায়, জিসান তার পেছন পেছন যেতে যেতে শুধালো, হঠাৎ বাড়িতে কেন যাচ্ছিস? হাঁটার গতি থেমে গেল ঈশার। বাড়িতে কেন যাচ্ছে সেটা তো সে নিজেই জানে না। তার মা নামক ব্যক্তিটি জরুরি তলব করেছে তাই যাচ্ছে, এর বাইরে তো কিছুই জানা নেই তার। তার মায়ের সাথে কথা বাড়িয়ে জানার যে খুব একটা ইচ্ছে রয়েছে তেমনটা নয়, কারণ তার মা তো সবার মায়ের মতো মমতাময়ী নয়। ঈশা অবশ্য মনে করে দোষটা তার নিজেরই। তার ভাগ্য খারাপ বলেই হয়তো উপরওয়ালা তার কপালে নিঃস্বার্থভাবে ভালোবাসার মতন কাউকে জুটিয়ে দেয়নি, যে চোখ বন্ধ করে পুরো দুনিয়া উজাড় করে ভালোবাসা সব ঈশাকেই উগরে দেবে, যে দুনিয়ার জন্য ঈশাকে নয় বরং ঈশার জন্য দুনিয়া তছনছ করে দেবে। কিন্তু আফসোস, তার জন্মদাত্রী মায়ের কাছ থেকেও নিঃস্বার্থ দুনিয়া উজাড় করা ভালোবাসা পায়নি ঈশা, কারণ তার দুর্ভাগ্য উপরওয়ালা ওকে একজন স্বার্থপর মা দান করেছে। ভেতরে ভেতরে তার মায়ের উপর এক আকাশ সম রাগ আর অভিমান পুষে রাখলেও বাইরে সেটা প্রকাশ করার ক্ষমতা কিংবা সাহস কোনোটাই নেই ঈশার। অগত্যাই তার জীবনে মায়ের কথাই হলো শেষ কথা। কি হলো, কিছু বল। জিসানের প্রশ্নে ধ্যান ভাঙে ঈশার, তবে জিসানকে উত্তর দেওয়ার কোনোরূপ প্রয়োজন বোধ করল না। ও উল্টো তেজ দেখিয়ে বলল,
তোকে কতবার বলেছি আমার ব্যক্তিগত বিষয়ে নাক গলাবি না জিসান। নিজের ভালো মন্দ নিজেই খেয়াল রাখতে পারি আমি। আমাকে বাচ্চাদের মতো ট্রিট করা বন্ধ কর তুই। আশ্চর্য, রেগে গেলি কেন হঠাৎ? ঈশানী অ্যাপ্রন খুলে নিজের টোট ব্যাগ গুছিয়ে নিতে নিতে বলল, জয়া আন্টির সামনে আমার হয়ে ওকালতি করবি না কখনো আর। তোর এসব অধিকার বোধ আমার একদম বাড়াবাড়ি মনে হয়। আমার মতে বন্ধুদের এতটাও লিমিট ক্রস করা উচিত না। জিসান ভ্রু কুচকে কিছুটা বিরক্তিকর স্বরে বলল, আমি হেল্প না করলে তুই তো ছুটিই পেতি না, তবুও এভাবে বলছিস? হাতের ঘড়িটাতে এক ঝলক পরক করে ব্যাগ সমেত ক্যাফে থেকে বেরিয়ে যেতে যেতে ঈশা বলে, ছুটি না পেলে নাই, কিন্তু আমাকে দুর্বল ভেবে একদম করুণা দেখাতে আসবি না আর। আরে ভাই, আমি তোকে করুণা দেখাতে যাব কেন? আজীব। তাহলে কিসের এত অধিকার বোধ তোর? ঈশার করা ঝাঁঝালো প্রশ্নের সম্মুখীন হয়ে হুট করে বালু ঝড় থেমে যাওয়ার মতোই থেমে গেল জিসান। সত্যি তো, কিসের এত অধিকার বোধ ওর? ও আসলে কি চাই ইন্ট্রোভার্ট মেয়েটার কাছ থেকে? ঈশার মতো মেয়ের মাঝে নিজের প্রতি ভালোবাসার উষ্ণতা খুঁজে পাওয়া নিছকই স্বপ্ন মাত্র। তাহলে মেয়েটার প্রতি কেন এত উতলা জিসান? আদতে কি চায় ও? গত 10 মিনিট ধরে একই জায়গাতে এখনো ঠাঁই দাঁড়িয়ে রয়েছে জিসান। আর ঈশা, সে তো সেই কখন বেরিয়ে গিয়েছে ক্যাফে থেকে। কি রে, জামা কাপড় গোছাচ্ছিস যে? কোথাও যাচ্ছিস? নিঝুমের প্রশ্নে ঘাড় ঘোরালো ঈশা। দেখল পড়ার টেবিলে বসে বসে মনোযোগ দিয়ে অ্যাসাইনমেন্ট করছে নিঝুম। তার ফাঁকেই কথাটা বলেছে মাত্র। নিঝুম ঈশার একমাত্র রুমমেট, আর তার একমাত্র কাছের মানুষ, যার কাছে কোনোদিনও ঈশাকে শক্ত খোলসে মুড়িয়ে থাকতে হয় না, বরং ঈশার কমফোর্ট জোন হলো নিঝুম। মেয়েটা বেশ মেধাবী, চট্টগ্রাম ভার্সিটিতে ইংলিশ বিষয়ে 2য় বর্ষে পড়ছে সে। মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও সারাদিন ভার্সিটি টিউশন এই নিয়েই জীবন চলে যাচ্ছে তার। তবে হাজার ব্যস্ততার মাঝে নিজের অন্তর্মুখী বেস্ট ফ্রেন্ডের ভালো মন্দ খেয়াল রাখতে সে কখনোই ভোলে না। ঈশা নিঝুমের দিকে তাকিয়ে ঘাড় ঘুরিয়ে বলল, খেয়েছিস তুই? ঈশার কথায় অ্যাসাইনমেন্ট থেকে চোখ সরিয়ে ঈশার দিকে তাকিয়ে প্রশস্ত হাসল নিঝুম। মনে মনে ভাবল, মেয়েটা প্রচুর উষ্ণ হৃদয়ের, কিন্তু সবাইকে সবকিছু প্রকাশ করতে পারে না। কি অদ্ভুত। অতঃপর মন থেকে বেরিয়ে মুখ ফুটে জবাব দিল নিঝুম। হ্যাঁ খেয়েছি, কিন্তু কোথায় যাচ্ছিস বললি না তো? ঈশা নিজের সিঙ্গেল বেডটাতে পদ্মাসন হয়ে বসে বলল, মা তলব করেছে, কাল যেতে হবে। ঈশার কথা শুনে এক প্রকার ঝটকা খেল নিঝুম। তড়ি ঘড়ি করে ঘুরে উদ্বিগ্ন গলায় বলে উঠল, আন্টি ডেকে পাঠিয়েছে, তার মানে ভেজাল আছে। আবার হয়তো তোকে ছেলের বাড়ির লোকের সামনে সং সাজিয়ে বসাবে। ঈশা মাছি তাড়ানোর মতো করে হাত নাড়িয়ে বলল, ধুর, চিন্তা নেই। আমার এই অদ্ভুত নীল রঙের চোখের মনি দেখে কেউ আমাকে পছন্দ করবে ভেবেছিস তুই? সবাই বলবে সাপের বাচ্চা। কথা শেষ করে জোরপূর্বক হাসল ঈশা, কিন্তু নিঝুম তার কথার তীব্র প্রতিবাদ করে বলল, মোটেই না, তোকে এই নীল চোখে একটু বেশি আকর্ষণীয় দেখায়। কি সুন্দর জল জলে তোর চোখ, পুরোই হলিউড হিরোইন। আমার তো মনে হয় তোর এই নীল চোখের জন্য সবার আগে জিজু তোর প্রেমে পড়বে। ঈশা মৃদু হেসে কাঁথা মুড়ি দিয়ে শুতে শুতে নিঝুমকে বলল, হয়েছে, আর জ্ঞান দিতে হবে না। আমি ভালো করেই জানি এই চোখ আমার জন্য অভিশাপ। এই চোখ দেখে নাকি আবার কেউ প্রেমে পড়বে। হাস্যকর। তুই একটু বেশিই জানিস। এই চোখ তোর আশীর্বাদ, বলে দিলাম আমি। ঈশানী টেবিল ল্যাম্পটা নিভিয়ে দিয়ে চোখ বুঝতে বুঝতে বলল, আশীর্বাদ নাকি অভিশাপ সেটা তো কালই বোঝা যাবে। তোকে আপডেট জানাবো, এখন প্লিজ ঘুমোতে দে। বাংলার বর্ষপঞ্জিকাতে এখন আষাঢ় মাস চলমান। চারিদিকে বর্ষার ঘন ঘটা, গ্রামগঞ্জ হাওর বাওর সব ডুবে আছে বন্যার পানিতে। সাগরের পানি বানভাসী হয়ে ফুলে ফেপে থই থই করছে বেলাভূমি। শহুরে যান্ত্রিক জীবনে বর্ষার প্রভাব খুব একটা চোখে না পড়লেও গ্রাম কিংবা মফস্বল এলাকাগুলোতে মারাত্মক প্রভাব ফেলে সকলের প্রিয় ঋতু বর্ষা। ঈশানীদের বাড়িটা মফস্বলে, সমুদ্র সৈকত থেকে বেশ অনেকটা কাছে হওয়ায় বাড়ির পিচঢালা সরু রাস্তা আর ঘাস আবৃত ছোট্ট লনেও জল জমে গিয়েছে।
চারিদিক কর্দমাক্ত, হয়তো বিকেলের দিকে রোদ উঠলে শুকিয়ে যাবে সব। কিন্তু এই মুহূর্তে সকাল সকাল বাড়িতে ফিরে কাদা মাটি পেরিয়ে ঘর অবধি পৌঁছাতে বেশ বেগ পোহাতে হচ্ছে ঈশানীর। কোনো মতে সালোয়ার ধরে সাবধানে পা টেনে টেনে ঘরের দুয়ারে পা রাখতেই ভেতর থেকে বেরিয়ে আসেন ঈশানীর মা রোকেয়া প্রাচী। এক হাতে সরু লাঠি, তার চোখে মুখে ভীষণ রুষ্টতা, দেখেই বোঝা যাচ্ছে ক্ষেপে আছেন তিনি। ঘরের ভেতর থেকে ঈশানীর ছোট বোন উষার কান্নার আওয়াজ ভেসে আসছে। খানিকক্ষণ আগে যে উষার উপর দিয়েই এক ভয়াবহ টর্নেডো বয়ে গিয়েছে তা আর বুঝতে বাকি নেই ঈশানীর। ঘরের দুয়ারে ঈশানীকে দেখতে পেয়ে হাতের লাঠিটা কয়েক হাত দূরে ছুঁড়ে মেরে ওর দিকে দ্রুত কদমে এগিয়ে আসেন রোকেয়া প্রাচী। ঈশানী তখনও সালোয়ারের ছিটে আসা কাদামাটিগুলো হাতের সাহায্যে ঝাড়াতে ব্যস্ত। ঠিক সেই সময় তার মেয়ের উদ্দেশ্যে ক্ষুব্ধ আওয়াজে কথা ছোড়েন রোকেয়া। এখন আসার সময় হলো? তোকে গত সপ্তাহে বাড়ি আসতে বলিনি? তার মায়ের কথার তোড়ে জামা কাপড়ে হাত চালানো বন্ধ হয়ে গেল ঈশানীর। ও চোখ তুলে তার মায়ের মমতাহীন চোখে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে শান্ত সাবলীল গলায় বলল, জয়ান্টি আমাকে বসিয়ে বসিয়ে বেতন দেয় না মা। মাস শেষে যে টাকাটা তোমাকে পাঠাই তার বিনিময়ে আমায় ফুল টাইম ডিউটি করতে হয়। যখন তখন চাইলেই তো আর আসতে পারি না। রোকেয়া প্রাচী স্বল্প শিক্ষিত মহিলা, তবে ঈশানীর মা হিসেবে বয়স তুলনামূলক কম। যদিও বা বৃদ্ধ না হতেই তার সংসারের ভারে বয়সের ছাপ স্পষ্টত হয়েছে চেহারার ভাঁজে। গম রঙা রাজহংসীর মতো গায়ের রং সেই কবেই হারিয়ে গিয়েছে রোদে পুড়ে যাওয়া তামাটে বর্ণের আড়ালে। তবে ঈশানী যেহেতু তরুণী থেকে সবে সবে যুবতী বয়সে পদার্পণ করেছে, তাই এখন রোকেয়া বেগমের বয়সের ভারে হারিয়ে যাওয়া সেই গম রঙা গায়ের রংটাও সর্বাঙ্গে ধারণ করে আছে ঈশানী। মেয়েটা দিনকে দিন সুন্দরী হচ্ছে। ঢলে ঢলে পান পাতার মতো কোমল চেহারা থেকে লাবণ্যতা আর মিষ্টতা যেন উপচে পড়ছে তার। কিন্তু এত সুন্দরী হয়ে তার কি লাভটা হলো? সেই তো সকলের আশা আকাঙ্ক্ষাতে এক বালতি জল ঢেলে দিয়ে পৃথিবীতে জন্মালো অদ্ভুত দেখতে একজোড়া গাঢ় নীল চোখ নিয়ে। কোনো ব্রিটিশ আমেরিকান হলে তাও মানা যেত, কিন্তু সাধারণ এক বাঙালি মধ্যবিত্ত ঘরে জন্মানো মেয়ের চোখের মনে যদি এমন গাঢ় নীল হয়, তাহলে মানুষ তো খিল্লি ওড়াবেই। ছোটবেলা থেকে সাপের বাচ্চা, কাল নাগিনী, জিনে ধরা, ভূতে ধরা এসব শুনতে শুনতে বড় হয়ে উঠেছে ঈশানী। শুধু কি তাই, তার চোখের রঙের জন্য জন্ম পরিচয় নিয়ে পর্যন্ত প্রশ্ন তুলতে দ্বিধাবোধ করেনি মহল্লার মানুষ। আর তুলবে নাই বা কেন? ঈশানীর 14 গোষ্ঠীতেও এমন অদ্ভুত গাঢ় নীল চোখের দেখা মেলেনি কোথাও, অথচ মাঝখান থেকে মেয়েটার এমন সর্বনাশ হলো। সর্বনাশ? হ্যাঁ, রোকেয়া প্রাচী তো সেটাই মনে করেন। শুধুমাত্র এই নীল চোখের জন্য ভালো ভালো ঘর থেকে বিয়ের সম্বন্ধ এসেও আবার মুখ ফিরিয়ে নিয়ে চলে যায় তারা, যেন মেয়েটা নিজেই নিজের চোখ দুটোকে ঘষে মেজে নীল বানিয়েছে। সব দোষর। বিয়ে দেওয়া যাচ্ছে না, পাত্রপক্ষরা দেখতে এসেও এভাবে মুখ ফিরিয়ে নিচ্ছে। তো এটা সর্বনাশ নয় তো আর কি? কথাগুলো ভাবতে ভাবতেই মুখের আদলে যাতে আমার একবারও ডাকাডাকি করতে না হয়। তার মায়ের কথা শুনে ঈশানী হতাশায় দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মা আবারও? রোকেয়া প্রাচী কপালে তীক্ষ্ণ ভাঁজ টেনে শাসনের স্বরে বলেন, আবারও মানে? বিয়ে যে হচ্ছে না সেই খেয়াল আছে? তাছাড়া আমি খোঁজ নিয়ে দেখেছি ছেলেটা অত্যন্ত ভদ্র এবং সুদর্শন। আমি যেহেতু বলেছি তার মানে এখানেই তোর বিয়ে হবে, আর একটাও বাড়তি কথা বলবি না। তার মায়ের কথার পাছে ঈশানীর অনেক কিছু বলতে ইচ্ছে করলো। জোর গলায় চেঁচিয়ে চেঁচিয়ে বলতে ইচ্ছে হলো, প্রত্যেকবার আমাকে এভাবে জোকার কেন সাজাও মা? সেই তো সবাই আমাকে দেখে নানান কথা বলবে, মুখ ফিরিয়ে চলে যাবে। আমার আত্মসম্মানটাকে বারবার এভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া কি খুব দরকার? অথচ মুখ ফুটে ঠোঁট নাড়িয়ে একটা কথাও বলল না ঈশানী। উল্টো অপারক শুকনো চেহারা নিয়ে আস্তে করে চলে গেল নিজের রুমে। পুরোনো আমলের ছোট্ট দোতলা বাড়ি ঈশানীদের। বাড়ির ভিতরের দিকটার কাজ সম্পূর্ণ হলেও বাইরের গাদানো ইটের সারি দিয়ে তৈরি করা দেওয়ালে বালু সিমেন্টের আস্তর পড়েনি আজ অব্দি, যার দরুন অযত্নে থেকে থেকে অসম্পূর্ণ হয়ে যাওয়া ইট কাঠের দেওয়ালে দীর্ঘদিনের শ্যাওলা জমে একেবারে ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে পুরোনো আমলের
এই দোতলা বাড়িটি। ঈশানীর বাবা নেই, বহু আগেই ইহকাল ত্যাগ করেছেন তিনি। বাড়িতে রোকেয়া বেগম, ছোট বোন উষা আর ঈশানীর বৃদ্ধ নানি বসবাস করেন। আয়ের উৎস বলতে তার বাবার রেখে যাওয়া ছোট অঙ্কের পেনশন আর ঈশানীর রোজগার। এছাড়া তার মামা মামিরা সবসময় খোঁজ খবর রাখেন বলে বাড়তি কোনো পুরুষের প্রয়োজন হয় না ওদের। তাদের ছোট্ট সংসার খেয়ে পরে বেশ ভালোই দিন চলে যায়, অযথা দুঃখের হাত ছানি নেই বললেই চলে। অথচ ঈশানীর হৃদয় মন জুড়ে অভিমানের পাহাড়। দুঃখরা যেন ওর চিরকালের সঙ্গী। ছোট্টবেলা থেকে মানসিক যন্ত্রণা সয়ে সয়ে অভ্যস্ত ঈশানী, যার ফলস্বরূপ এখন চাইলেও আর খুশি থাকাটা ভেতর থেকে আসে না তার। কেন যেন ঠোঁট হাসলেও হৃদয়টা হাসে না আর। ঈশানীর সবচেয়ে বেশি অভিমান তার মায়ের প্রতি। সেই অভিমানের অবশ্য যথেষ্ট কারণ রয়েছে। ঈশানীর মতে ওর মা ওকে ভালোবাসে না, কোনোদিনও বাসেও নি। ভালোবাসলে কি আর ছোট্ট ঈশানীকে একা ফেলে ভাবে চলে যেতে পারতো? ভাবনার এই পর্যায়ে এসে নিজেকে সংবরণ করলো ঈশানী। মনে মনে ভাবলো থাক সেসব কথা, এখন ফ্রেশ হয়ে একটু ঘুমানো দরকার। সকাল সকাল তার জার্নি করে বড্ড ক্লান্ত শরীরটা। সকাল গড়িয়ে দুপুর হয়েছে, অথচ এখনও রুম থেকে বের হয়নি ঈশানী। ওদিকে ভাত খাওয়ার সময় হয়ে গেল। ঈশানীর নানি লাঠি ভর করে ডাইনিংয়ে এসে উষাকে শুধালেন। মাইয়াটা আজকেও আসে নাই? উষা খাবারের লোকমা মুখে তুলতে তুলতে বলল, এসেছে নানি, আপু রুমই আছে। উষার কথায় বৃদ্ধা বোধহয় সন্তুষ্ট হলেন। তিনিও খুব করে চাইছেন এই সুন্দরী যুবতী নাতনিকে বিয়ে দিয়ে তার মেয়েটার কাঁধ হালকা করতে, কিন্তু বিধিবাম এত সুন্দরী হওয়া সত্ত্বেও পাত্রপক্ষের মন কাড়তে সক্ষম হয়নি তার নাতনি। ঈশানীর নাতনির অবশ্য উপরওয়ালার উপর খুব ভক্তি। তিনি বিশ্বাস করেন উপরওয়ালা যার সাথে তার নাতনির ভাগ্য বেঁধে দিয়েছেন সে হয়তো এখনও এসে পৌঁছায়নি। এই জন্যই বিয়েটা হচ্ছে না। যখন সে চলে আসবে তখন উপরওয়ালার ইচ্ছায় বিয়েটাও পূর্বাভাসবিহীন ঝড়ের মতোই সম্পন্ন হয়ে যাবে। তখন ঈশানীর বিয়ে কেউ আটকাতে পারবে না, কেউ না। ও বুড়ি, কি ভাবছ? উষার কথায় ধ্যান ভাঙে নানির। তিনি বুঝে পান না এইটুকুনি 1.5 ইঞ্চি মেয়ের কথাবার্তার ছিটি এত খারাপ কেন। কই ঈশানী তো এমন না, নিশ্চয়ই বাপের গোষ্ঠীর মতো হয়েছে মেয়েটা, একেবারে ধীরে বজ্জাত। উষা খাচ্ছে আর নানির কুচকে যাওয়া গম্ভীর চোখ মুখের দিকে তাকিয়ে কুটকুটিয়ে হাসছে। দেখে মনে হচ্ছে নানিকে খেপিয়ে বেশ আনন্দই পেয়েছে সে। বজ্জা সেমরি, দাতাল গোনাহাল না হাসা খামন খা। আমারটাকে মস্করা করতে আইলে লাঠি দিয়া ঠ্যাং ভাঙা দিমু। ছোট নাতনিকে একরাশ বকাঝকা দিয়ে তেলে বেগুনে জ্বলতে জ্বলতে ডাইনিং ত্যাগ করেন ঈশানীর নানি। উদ্দেশ্য বড় নাতনিকে খেতে ডাকা। ওদিকে খাবার চিবুতে চিবুতে ভেঙচি কেটে উষা বলে, বুড়ির তেজ কমে এখনো? কথা তো না যেন মুখ থেকে বের হওয়া আগুনের বারুদ। ইস্যু, আরে ওই ইস্যু, খাওয়ান খাইতি না? দুপুর তো যাইতেছে গা, আর একটু পরে পোলার বাড়ির লোক আয়া পড়ব তো। নানির চেঁচামেচির তোপে পড়ে ঘুমটা আর গাঢ় হলো না ঈশানীর। অগত্যা করণীয় কিছু না পেয়ে তাড়াহুড়ো পায়ে এগিয়ে আসে, দরজা খোলে সে। ওকে দেখতে পেয়ে নানি ঘাড় ঘুরিয়ে ধীরে পায়ে পিছু হাঁটতে হাঁটতে বললেন, আয় আয়, খাইতে আয়। একটা দীর্ঘশ্বাস ফেলে গায়ে ওড়না জড়িয়ে নানির পেছন পেছনই বেরিয়ে এলো ঈশানী। খাবার টেবিলে এসে বসতেই চোখ গেল ছোট্ট বোন উষার দিকে। যদিও বা উষা ঈশানীর আপন বোন নয়, তবে যেহেতু সহোদরা তাই ঈশানী ওকে আপন বোনের মতোই স্নেহ করে, অধিকার খাটিয়ে শাসনও করে অনেক সময়। উষার ক্ষেত্রেও তাই। বড় আপুকে সে ভীষণ ভালোবাসে। আপুর চুপচাপ স্বভাবের কারণে একটু একটু ভয়ও পায় অবশ্য। তবে ওরা একই পিতার সন্তান নয়, সেটা ওদের মাঝের আন্তরিকতার জোয়ারে বহু আগেই চাপা পড়ে গিয়েছে। নিজের প্লেটে খাবার নিতে নিতে উষার দিকে তাকিয়ে গভীর গলায় ঈশানী শুধালো, তোর না ক্লাস টেস্টের রেজাল্ট বেরিয়েছে, পাশ করেছিস তো? তার বড় আপুর কথায় জবাব দেয় না উষা। চুপচাপ মুখ কাচুমাচু করে বসে রয় মাথা নুইয়ে। উপাস থেকে তিরস্কার করে নানি বলে ওঠে, ফেল করছে তোমার বইনে।
নানির কথা শুনে ঈশানী অবাক হয় না, প্রত্যুত্তর করে হ্যাঁ বা না কিছু বলেও না। এইটুকু মেয়ে ক্লাস টেস্টে ফেল করেছে, এটা নিশ্চয়ই কোনো বড় অপরাধ নয়। ঠিকমতো গাইড করলে নিশ্চয়ই পরের বার ভালো করবে। তবে ঈশানীর ভাবনার ছেদ ঘটিয়ে রকেয়া প্রাচী বলে ওঠেন, বড়টার একটা ব্যবস্থা করি, তারপর এটাকেও ধরবো। তার মা কিসের ইঙ্গিত দিয়েছেন ব্যাপারটা বোধগম্য হতেই তৎক্ষণাৎ প্রতিবাদ করে ওঠে ঈশানী। কি সব বলছো মা তুমি? উষার বয়স মাত্র 11 বছর। গলার আওয়াজ ক্ষীণ, অথচ কথার পারদে প্রতিবাদী ঝঙ্কার। তার মেয়ের কথা কানে তুললেন না রকেয়া। খাবার খেতে খেতে তিনি বললেন, উষার কথা তোর না ভাবলেও চলবে, নিজের একটা ব্যবস্থা হয় কিনা সেটা নিয়ে ভাব। যদিও বা ঈশানী জানে না বিয়ে হওয়ার সঙ্গে ব্যবস্থা হওয়ার সম্পর্কটা ঠিক কোথায়। রিজিকের মালিক তো উপরওয়ালা, তাহলে ওকে কেন বোঝা মনে করা হচ্ছে এই পরিবারে? প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারেই কি এটা হয়ে থাকে? জানা নেই ঈশানীর, তবে ওর সাথে শুরু থেকেই এটা হয়ে এসেছে। ইন্টারমিডিয়েট পাশ করার পরে ভার্সিটিতে আর পড়ার সুযোগ হয়ে ওঠেনি ঈশানীর, কারণ তখন থেকেই পড়াশোনা বন্ধ করে ঈশানীকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল রকেয়া প্রাচী। তারপর যখন অনেক চেষ্টা করেও তার মেয়ের বিয়েটা হচ্ছিল না, তখন মহল্লার মানুষের কথা থেকে বাঁচতে নিজ উদ্যোগে ঈশানীকে কাজের সন্ধানে চিটাগং তিনিই পাঠান। জয়া আন্টির ক্যাফেতে ঈশানীর চাকরিটা তার মায়ের সুপারিশেই হয়েছিল, কারণ জয়া আন্টি ছিলেন রোকেয়ার পূর্ব পরিচিত। এই যে তার মায়ের কথা মতো পড়াশোনা বাদ দিতে হয়েছে, তার হাতের পুতুল হয়ে জীবন পার করতে হচ্ছে, তাতে কি ঈশানীর একটু আফসোস হয় না? হয়তো খুব আফসোস হয়। ঈশানীটা তো নিঝুমের মতো পড়াশোনা করতে ইচ্ছে করে, নিঝুম মতো মধ্যবিত্ত পরিবারেরই মেয়ে। কই ওকে তো কেউ পড়াশোনা বন্ধ করে দেওয়ার জন্য জোর জবরদস্তি করে না। ওকে তো কদিন বাদে বাদে পাত্রপক্ষের সামনে নিজেকে জাহির করার জন্য বাড়ি ফিরতে হয় না। অথচ ঈশানীকে এমন অনেক কাজ করতে হয় যা ওর ইচ্ছের একেবারে পরিপন্থী। ফেমিনিস্টদের ভাষায় এটাকে টর্চার বললে ভুল হবে না অবশ্য। অথচ ঈশানী মেয়েটা ফেমিনিস্টদের মতো প্রতিবাদ করে না। প্রতিবাদ যে কী করে করতে হয় সেটাই ভুলে গিয়েছে হয়তো, কারণ ছোটবেলা থেকে ওকে কড়া শাসনে রেখে এভাবেই তৈরি করা হয়েছে। তোতা পাখির মতো একটাই বলি গেরানো হয়েছে যে একই রুমের মধ্যে বসবাস করেও নিঝুম আর ঈশানীর গল্পটা ঠিক কতটা আলাদা, কতটা বিপরীত সেই ভেবেই ভাত সাজানো প্লেটের দিকে তাকিয়ে মনে মনে নিজেকেই নিজে তাচ্ছিল্য করে কিছুক্ষণ হাসল ঈশানী। বর্ষাকালে যেখানে সূর্যই ওঠে না ঠিক মতো, সেখানে সূর্যাস্ত তো বিলাসিতা মাত্র। দুপুরবেলার সেই ফকফকে উজ্জ্বলতা হারিয়ে গিয়ে কিছুটা কালো হয়ে এসেছে ধরণী। বোধহয় সন্ধ্যা গড়িয়ে এলে বৃষ্টি হবে আবারও। এই কালো গোধূলির মাঝেই পাত্রপক্ষের বাড়ি থেকে লোক এসেছে ঈশানীকে দেখতে। অনেক বেশি লোকজন নয়, হাতে গোনা কয়েকজনই এসেছেন, তার মধ্যে ছেলের মাও রয়েছেন। আলাপচারিতা আর কুশল বিনিময়ের পর্ব শেষ হলে রকেয়া প্রাচী নিজেই সাথে করে নিয়ে আসেন ঈশানীকে। আলাদা করে কোনো সাজসজ্জা নেই ওর মাঝে, শাড়িটা অবধি পরেনি। ভিন্নতা যদি লক্ষ্য করতে হয় তাহলে মাথায় এক ফালি ঘোমটা টেনেছে শুধু। তার মেয়েকে নিয়ে এসে সবার সামনে বসিয়ে দিয়ে ছেলের মায়ের দিকে তাকিয়ে রকেয়া প্রাচী কিছুটা ইতস্তত গলায় শুধালেন, সে কি আপা, মাহিন আসেনি? তার মায়ের এটুকু কথাতে ঈশানী বুঝল যার জন্য ওকে দেখতে আসা হয়েছে তার নাম মাহিন। আচ্ছা, শুধুই কি মাহিন, আগে পরে কিছু নেই? নিজের অজান্তেই এই অদ্ভুত প্রশ্নটা খেলে গেল ঈশানীর মস্তিষ্কে। ওর এই অগভীর ভাবনা শুধু ছিল মাহিনের মায়ের কথায়। তিনি মৃদু হেসে রোকেয়া প্রাচীকে আশ্বস্ত করে বললেন, মাহিন একটু জরুরি কাজে ঢাকা গিয়েছে আপা, তাই এখানে আসতে পারেনি। তবে আমরা ওর পুরোপুরি সম্মতি নিয়েই এখানে এসেছি। যদিও মাহিনের মামুনির কথাগুলো খানিকটা গলায় আটকে আসছিল, তবুও তার কথায় ধাতস্থ হলেন রোকেয়া প্রাচী। হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললেন, বুঝতে পেরেছি আপা। মাহিনের মামুনি এবার ঈশানীকে ডেকে উঠলেন, ঈশানী, আমাদের দিকে একটু তাকাও মা। কোনরূপ কপটতা অবলম্বন না করেই আস্তে করে তাকালো ঈশানী। সঙ্গে সঙ্গে পাশ থেকে ভূত দেখার মতোই আঁতকে উঠলেন মাহিনের ফুপি। তিনি বিচলিত কণ্ঠে বললেন, এ কি, তোমার চোখের মনে নীল কেন? কি লাগিয়েছে চোখে? ভদ্র মহিলা আরো কিছু বলার আগেই তার কথা মাঝপথে আটকে দিয়ে মাহিনের মা কিঞ্চিত ধমকে উঠলেন তাকে।
আহ, চুপ করবে তুমি? অতঃপর ঈশানীর দিকে দৃষ্টিপাত করে হেসে তিনি বলেন, তুমি খুব সুন্দর ঈশানীমা, তোমার চোখ দুটো অসম্ভব সুন্দর। আমি মুগ্ধ হয়েছি তোমার চোখের সৌন্দর্য দেখে। সত্যি উপরওয়ালার সৃষ্টি অতুলনীয়। আর আমি এও জানি আমার মাহিন তোমার এই চোখ দুটো দেখে আমার মতোই মুগ্ধ হবে। জীবনে প্রথমবার, ফর দ্য ফার্স্ট টাইম, ঈশানী নিজের ভেতরে নিজেকে নিয়ে এক সুপ্ত আত্মবিশ্বাস অনুভব করলো। হুট করে সকল জড়তা ঝড় ছড়িয়ে পড়ে গিয়ে মনের মাঝে এক অযাচিত প্রশ্ন উকি দিল ওর। সত্যি আমার চোখ দেখে কেউ মুগ্ধ হবে? আমার প্রেমে পড়ে যাবে কেউ? তাহলে কি নিঝুমি ঠিক বলেছিল? এই নীল চোখ আমার জন্য আশীর্বাদ স্বরূপ? এখনো বিশ্বাস করতে পারছে না ঈশানীর ভঙ্গুর হৃদয়। ছোটবেলা থেকে আত্মবিশ্বাস ভেঙে যেতে যেতে এখন এরকম প্রশংসা কিংবা কারো উপদেশ পেলে সেটাকে নিছকই করুণা মনে হয় ঈশানীর। কিন্তু সামনে যে মাহিনের মা নামক ভদ্রমহিলা বসে আছেন, তিনি তো আর করুণা দেখানোর মতো কেউ নন। তাহলে কি উনি সত্যিই কথা বলছেন? ঈশানীর মন গহীনে দানা বাঁধা হাজারটা অযাচিত প্রশ্নের একত্রে উত্তর দেওয়ার মতোই নিজের ব্যাগ থেকে সোনার চেইন বের করে ওর গলায় পরিয়ে দিলেন মাহিনের মা। পর মুহূর্তেই রোকেয়া প্রাচীর দিকে তাকিয়ে সম্মোহনী হাসি দিয়ে তিনি বলেন, আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে আপা, তাই আমানত করে রেখে গেলাম। জবাবে মাহিনের মাকে একগাল হাসি উপহার দিয়ে জলদি চোখের ইশারায় ঈশানীকে পায়ে হাত দিয়ে সম্মান করার নির্দেশ দিলেন রোকেয়া প্রাচী। ঈশানী তার মায়ের কথা মতো শুকনো মুখে তাই করলো একে একে সকলকে। আর এভাবেই ক্ষণিকের মধ্যে একজন অচেনা অদেখা পুরুষের বাগদত্তায় রূপান্তরিত হলো ঈশানী। অবশেষে রাতের বেলা খাওয়া দাওয়া করে এই সপ্তাহের শেষের দিকে বিয়ের দিন তারিখ ঠিক করে ঈশানীদের বাড়ি থেকে বিদায় নিয়েছিল মাহিনের পরিবার। সেবার জয়া আন্টির ঝাড়ি আর ফোন কলের অত্যাচারে বাগদানের পরের দিনই তাড়াহুড়ো করে চিটাগং ফিরে এসেছিল ঈশানী। ফেরার আগে তার মাকে কথা দিয়ে এসেছে যে করেই হোক তার বিয়ের আগের দিন যথাসময় বাড়ি পৌঁছাবে সে। এদিকে পাতেঙ্গা ফিরতেই জয়া আন্টির সে কি রাগ, সপ্তাহ বাদে আমার বাড়িতে যাবে শুনে তো ঈশানীকে তখনই কাছ থেকে বের করে দেয়। অবশ্য পরে জিসান বুঝিয়ে শুনিয়ে ঠান্ডা করেছিল আন্টিকে, বলেছিল, আমি কথা বলবো ঈশানীর সঙ্গে, তুমি রাগ করো না আন্টি। জিসানের কথায় আশ্বস্ত হয়ে তখনকার মতো নিজেকে সংবরণ করেছিলেন জয়া আন্টি। ওদিকে জিসান যখন আগ বাড়িয়ে ঈশানীর কাছে জানতে যায় দুদিন আগেই ফিরল, এখন আবার সপ্তাহ শেষে কেন বাড়িতে যেতে হবে, সেই প্রশ্নের কোনোরূপ জবাব দেয়নি ঈশানী, বরং এড়িয়ে গিয়েছে কৌশলে। অতঃপর জিসান যখন পার্ট টাইম শেষে ক্যাফে থেকে বেরিয়ে গিয়েছে তখন ঈশানী গিয়ে নিজে জয়া আন্টিকে অনুরোধের স্বরে বলেছে যে আগামী এক সপ্তাহ ও ওভার টাইম করতে চায়। রাত 10টার জায়গায় 12টা হলেও সমস্যা নেই, ও পারবে, কিন্তু তার বিনিময়ে কোনোরূপ কৈফিয়ত ছাড়াই ছুটি চায় ঈশানী। জয়া আন্টি ব্যবসায়ী মানুষ, কি করলে সবচেয়ে বেশি লাভ হবে সেই দিক বিবেচনা করেই সবসময় সিদ্ধান্ত নেন তিনি। ঈশানীর ক্ষেত্রেও তাই করলেন। যেহেতু জায়গাটা ট্যুরিস্ট এরিয়া, তাই এখানে রাতের বেলাতেও কাস্টমারের অভাব থাকে না কখনো। ঈশানীকে খাটিয়ে যদি কিছু বাড়তি ইনকাম করা যায় তাহলে ক্ষতিটা কোথায়? হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। মনে মনে দারুণ এক মতলব এটে খুশিতে উৎফুল্ল হয়ে ওঠে জয়া আন্টির মন মস্তিষ্ক। তবে ভেতরের মাত্রাতিরিক্ত খুশিকে দমিয়ে চোখে মুখে কৃত্রিম গাম্ভীর্য ধরে রেখে সহসাই উত্তর দিলেন তিনি, বললেন, ঠিক আছে, তাই হবে। আগামী এক সপ্তাহ তুমি রাত 12টা পর্যন্ত ওভার টাইম করবে, বিনিময়ে পরে এক সপ্তাহ বিনা কৈফিয়তে তোমার ছুটি। অবশেষে জয়া আন্টির শর্ত পূরণ করতে গত 5 দিন যাবৎ একটানা 9টা to 12টা ক্যাফেতে ডিউটি করছে ঈশানী। গত 5 দিনে 2 দিন মাত্র বাসায় ফিরতে পেরেছিল, বাকি 3 দিন গাড়ি না পেয়ে ক্যাফেতেই রাত কাটিয়ে দিয়েছে। রাত জেগে কাস্টমারদের জন্য কফি বানানো আবার সার্ভ করা, গত এক সপ্তাহ ধরে একা হাতে কাজগুলো করতে করতে হাঁপিয়ে উঠেছে মেয়েটা। তবে হাল ছাড়েনি। জিসান জানলে অবশ্য ঠিকই কোনো না কোনো ছুতোয় ঈশানীকে সাহায্য করার জন্য থেকে যেত ক্যাফেতে,
কিন্তু ঈশানী সেই পথটাই খোলা রাখেনি। জয়া আন্টিকে অনুরোধ করে বলে দিয়েছে যাতে কিছুতেই ওভার টাইমের ব্যাপারটা না জানে জিসান। কারণ আর যাই হোক, নিজের প্রয়োজনে অন্যকে খাটানোর মতো মানসিকতা কিংবা ইচ্ছে কোনোটাই নেই ঈশানীর। রাত 12:30 নাগাদ ক্যাফের দরজা জানালাগুলো ভালো মতো লক করে পঞ্চম দিনের মতো নিজের ওভারটাইম ডিউটির ইতি টেনেছে ঈশানী। বাকি আছে শুধু একদিন। জয়া আন্টিকে বুঝিয়ে শুনিয়ে রাত 9টার মধ্যে বেরিয়ে বাস কিংবা ট্রেন ধরে বাড়ি ফিরতে পারলেই হলো। ব্যাস, তার সকল ঝামেলার অবসান। নিজের জড়ো হওয়া ভাবনায় নিজেই স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো ঈশানী। অতঃপর গ্লাসের এপাশ থেকে আরও একবার সূক্ষ্ম দৃষ্টিতে ক্যাফের ভেতরটা পরখ করে নিল। ঠিক এমন সময় একদম হুট করে নিজের এক হাত চেপে ধরে ক্যাফের সামনে কাঁচের দেওয়ালে হেলান দিয়ে ঠাস করে বসে পড়ল একটা লোক। পুরো ফুটপাত তখন নিস্তব্ধতায় ছেয়ে আছে। চারপাশে মানুষের পদচারণার আওয়াজ পর্যন্ত নেই। অদূরে ঝিঝি পোকা ডাকছে শুধু, সেই সাথে কিছু পড়ার বিকট শব্দ হচ্ছে। কিন্তু কিসের শব্দ হচ্ছে তার কান পেতে শোনার মতো অবস্থায় নেই ঈশানী। কারণ একটু আগের ঘটে যাওয়া আকস্মিক ঘটনায় এখনো থরথর করে কাঁপছে ওর তনু শরীরটা। হুট করে এমন একটা সময় এভাবে একটা অচেনা লোকের আবির্ভাব ঈশানীর কলিজা কাঁপিয়ে দিয়েছে। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে ভীষণ ভয় পেয়েছে মেয়েটা। তবু ভেতরে অনেকটা সাহস সঞ্চার করে কাঁপতে কাঁপতেই সে শুষ্ক একটা ঢোক গিলে লোকটার পানে দৃষ্টি নিক্ষেপ করলো ঈশানী। দেখলো কালো হুডি, কালো ব্যাগি প্যান্ট, কালো মাস্ক আর কালো ক্যাপ। মোট কথা আগা গোড়া কালো দিয়ে মোড়ানো একটা লোক। এত রাতে এমন একটা লোককে এভাবে হুট করে ক্যাফের সামনে বসে পড়তে দেখে যে কেউ ভয়ে আটকে উঠবে, এটাই স্বাভাবিক। লোকটা নিজের বাম হাত দিয়ে ডান হাতটা চেপে ধরে মাথা নুয়ে বসে আছে তখন থেকে। রাস্তায় মূর্তিমান হয়ে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টের আলোয় ঈশানী আরেকটু ভালো করে লক্ষ্য করতেই বুঝলো লোকটার ডান হাত থেকে অনর্গল রক্ত ঝরে পড়ছে। তা দেখে আতঙ্কে আপনা আপনি মুখের উপর হাত চলে গেল ঈশানীর। নিজের অজান্তেই মুখে ফুটে ঈশানী বলে উঠল, কে আপনি? কি হয়েছে? আপনার হাত দিয়ে তো পানির মতো রক্ত গড়িয়ে পড়ছে। ঈশানীর মুখ থেকে বাক্য কটা বের হতেই আচমকা ঘাড় ঘুরিয়ে ওর নীলাম্বর চোখের দিকে দৃষ্টিপাত করলো লোকটা। রাতের বেলা মাস্ক পরিহিত লোকটার হঠাৎ চাহনিতে ভয়ে অন্তরাত্মা সব কেঁপে উঠল ঈশানীর। কলিজাটা যেন খামছে ধরলো ভয়ানক কোনো নরপিশাচ। লোকটা পলক ফেলছে না, শুধু এক ধ্যানে তাকিয়ে আছে ঈশানীর পানে। মৃত মানুষের মতোই নির্জীব সেই দৃষ্টি। এহেন অবস্থায় একটু দূরে সরে গেল ঈশানী। অতঃপর প্রথমে 1 কদম 2 কদম পা ফেলে পরপর তাড়াহুড়ো করে এক ছুটে দৃশ্যপটের আড়াল হয়ে গেল মেয়েটা। ঈশানী কিছু না বলে এভাবে হুট করে ছুটে চলে গেলে কালো মাস্কের আড়ালে থেকে রাশ ভারী আওয়াজে দাঁতে দাঁত চেপে বিড়বিড়ালো লোকটা, Fucking brown people. কিন্তু আশ্চর্যের বিষয় হলো রাত থেকে দিন পাল্টে যাওয়ার মতোই ক্লাইম্যাক্স পাল্টে যায় কিছুক্ষণ পরে। কারো ছুটে আসার আওয়াজে কিঞ্চিত মাথা তুলতেই লোকটা দেখতে পেল একটু আগে সেই মেয়েটা আবার ফিরে এসেছে তার নিকট। প্রথমে ভয় পেয়ে পালালো, এখন আবার ছুটে এলো। কি অদ্ভুত! ঈশানী ছুটে এসে লোকটার মুখোমুখি হয়ে বসে হাঁপাতে হাঁপাতে বলল, কোথাও কোনো ফার্মেসি খোলা পেলাম না, তাই গজ কিনতে পারিনি আমি। এরপর নিজের গলায় পেঁচানো হাফ সিল্কের ওড়নাটা তাড়াহুড়ো করে খুলে একটু ইতস্ততভাবেই সেটা দিয়ে লোকটার ডান হাতটা বেঁধে দিতে দিতে বলল, আপাতত এটা পেঁচিয়ে রাখুন, রক্ত পড়া কমে যাবে আশা করি। তারপর কাল সকালে ডক্টরকে দেখিয়ে মেডিসিন খেয়ে নেবেন, কেমন? এখন আমি আসছি। এক নাগাড়ি কথাগুলো শেষ করে তাড়াহুড়ো পায়ে জায়গা ত্যাগ করে ঈশানী। ওদিকে আহত লোকটা এখনো অনুভূতিহীন শূন্য চোখে এক ধ্যানে চেয়ে আছে ঈশানীর যাওয়ার পা। এদিকে দ্রুত কদমে বাসায় ফেরার পায়তারা করছে ঈশানী। এখন ভালোই একটা সিএনজি পেয়ে গেলেই হলো। এমনিতেই অদ্ভুত লোকটার পাল্লায় পড়ে কত দেরি হয়ে গেল সেই ভেবে আরও দ্রুত পা চালাতে শুরু করে ঈশানী। ঠিক সেই সময় কোথা থেকে যেন ছুটে এসে ওর রাস্তা মারিয়ে দৌড়ে চলে যায় একটা কালো কুচকুচে নেউটে বিড়াল। আচমকা ঘটনায় আরও একবার ঝটকা খেল ঈশানী। বারংবার এমন ভয় পেয়ে পেয়ে মেয়েটার মাথাটা ঘুরে উঠেছে। রাতে নির্জন রাস্তায় দাঁড়িয়ে হুট করে ঈশানীর মনটা কেমন কৌগাইতে শুরু করে।
কোনো কালেই কুসংস্কার কুপ্রথা বিশ্বাস না করা মেয়েটা হঠাৎ মনে মনেই বলতে শুরু করে, নানি বলতো কালো বিড়াল রাস্তাঘাটে একদম ভালো নয়, বিপদের লক্ষণ। তার মানে কি আমার সাথেও ভবিষ্যতে খারাপ কিছু হতে চলেছে? বাইরে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। যতদূর চোখ যায় বৃষ্টির তোড়ে ততদূর অব্দি সামনের সকল দৃশ্যপট ধোঁয়াশা। বৃষ্টির মাঝেই বিশাল হাইওয়ে ধরে সাই সাই করে হাওয়ার বেগে ছুটে যাচ্ছে কাভার্ড ভ্যান আর লরির বহর। ক্যাফের এক কোণে টেপ রেকর্ডারে গান চালিয়ে রেখেছেন জয়া আন্টি। সেখানে কোনো এক নাম না জানা শিল্পী সুর তুলে গাইছেন, আকাশ এত মেঘলা, যেও না কো একলা, এখনই নামবে অন্ধকার। অথচ ঈশানী এই ঝড় বাদলের রাতেই তার বাড়ি ফেরার প্রস্তুতি নিয়েছে। জয়া আন্টিকে বলে করে রাজি করিয়ে রাত 9টার মধ্যে ক্যাফে থেকে বের হওয়ার বন্দোবস্ত করেছে। রাত 10টায় চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে লাস্ট ট্রেন ছেড়ে যাবে। কোনো মতে সেটা ধরতে পারলেই ঝামেলা শেষ। যদিও এর আগে কখনো ট্রেনে করে বাড়ি ফেরা হয়নি ঈশানীর, কারণ প্রত্যেকবারই জিসান গিয়ে তাকে বাসে তুলে দিয়ে এসেছে। কিন্তু এবারের বাড়ি যাওয়ার ব্যাপারটা জিসানের থেকে পুরোপুরি চেপে গিয়েছে ঈশানী। ওর মতে ব্যক্তিগত বিষয়গুলো বাইরের মানুষ যত কম জানবে ততই ভালো। অন্তর্মুখী স্বভাবের একটা মেয়ে ভাবনার থেকে বেশি আর কি হতে পারে। বাইরের সাহসিকতা নির্ভীকতা দেখানো নীল চোখের ঈশানী ভেতর ভেতর ভীষণ সরল আর ভীতু, যার দরুন এত রাতে ট্রেনে চেপে একা তার বাড়ি ফেরার সাহস হয়নি। মূলত নিঝুমের সঙ্গে আলাপ করে দুজন মিলে ট্রেনে যাওয়ার পরিকল্পনা করেছিল ওরা। তাছাড়া ঈশানীর বিয়ে যতই ঘরোয়াভাবে হোক না কেন, নিঝুম ওর বিয়েতে যাবে না তা কী করে হয়? এমনিতেই ঈশানী মেয়েটার আপনজনের তালিকা শূন্য প্রায়। নিঝুমের না বলার মতো কোনো অপশন ছিল না। কিন্তু শেষ মুহূর্তে এসে একদম ঘেটে গিয়েছে সবটা। হুট করেই বিকেলবেলা নিঝুম কল দিয়ে তাকে জানায় ও তার বাড়িতে যাচ্ছে, খুব জরুরি প্রয়োজন, নয়তো কিছুতেই ঈশানীকে একা ফেলে যেত না। মোবাইলের মধ্যে দুঃখও প্রকাশ করেছে খুব। তার পাশাপাশি ঈশানীকে ভালো মতো বুঝিয়ে দিয়েছে কিভাবে কিভাবে গিয়ে ট্রেন ধরতে হবে। ঈশানী জানে নিঝুম অজুহাত দেওয়ার মতো মেয়ে নয়, তবুও ওর ভিতর হৃদয়ে কিছুটা সংশয় আর আতঙ্ক জড়ো হয়েছে বটে। তবে সেই সংশয়কে কোনোরূপ পাত্তা দিল না ঈশানী, বরং নিঝুমকে উদ্দেশ্য করে হাসি মুখে জবাব দিল, সমস্যা নেই, তুই সাবধানে যাস। এমনি বৃষ্টির রাত, বুঝে শুনে গাড়িতে উঠিস, আমি ঠিক ট্রেন ধরে চলে যেতে পারবো। ঈশানীর কথার প্রত্যুত্তরে নিঝুম যে মুখ ফুটে কি বলবে এত রাতে বাড়ি যাওয়ার প্রয়োজনটা কি? সেটার উপায় নেই, কারণ আগামীকাল ঈশানী রাকত। তাছাড়া ঈশানী দেরি করে ফেলেছে বলে রোকেয়া বেগম বেজায় চটে আছেন। ঈশানী তার মাকে শান্ত করার জন্য মিথ্যে আশ্বাস দিয়ে বলেছে যে সে গাড়িতেই আছে, একটু পরেই চলে আসবে। এদিকে যে বৃষ্টি থামার কোনো নামগন্ধই নিচ্ছে না। ক্ষণে ক্ষণে দ্বিগুণ তালে বেড়ে যাচ্ছে বর্ষণ। গ্লাস ক্লিনার আর তোয়ালে দিয়ে ক্যাফের কাচের দেওয়ালগুলো পরিষ্কার করতে করতেই বাড়ির রাস্তার দিকে উকি ঝুঁকি দিচ্ছে ঈশানী। একটু পর বের হতে হবে ওকে। সকালে কাজে আসার সময় ব্যাগ গুছিয়ে এখানে এসেছে, অথচ এই রাতের বেলাতে কি বৃষ্টিটাই না শুরু হলো। ইস, আজ যে কি কি দুর্ভোগ আছে কপালে, তা কেবল আল্লাহই জানেন। বিজলির আলোয় বিশাল হাইওয়ে রাস্তাটা এক ঝলক পরক করে নিজ মনেই অস্ফুট স্বরে বিড়বিড়ালো ঈশানী। অতঃপর হাতের জিনিসগুলো রেখে অ্যাপ্রন খুলে একে একে সব কাজ গুছিয়ে একটা ছাতা মাথায় নিয়ে ক্যাফে থেকে বেরিয়ে পড়ল। উদ্দেশ্য চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। ঈশানী যখন স্টেশনে এসে পৌঁছায় তখনও তীব্র বারিধারায় ভেসে যাচ্ছে চারিপাশ। পরনের তার জামাটা প্রায় অর্ধেক ভিজে গিয়েছে। রেল স্টেশনটা একদমই অপরিচিত ঈশানীর নিকট। তার উপর রাতের বেলা ল্যাম্প পোস্টের আলোয় ভালো করে দেখাও যাচ্ছে না কোনো কিছু। কাউন্টারে একটা মানুষও নেই যাকে গিয়েও জিজ্ঞেস করবে যে কক্সবাজারের ট্রেন আদতে কোনটা। চারপাশটা বড্ড নিরিবিলি, শুধুমাত্র বৃষ্টির রিমঝিম আওয়াজ ব্যতীত আর কোনো আওয়াজই নেই এখানে। এহেন জনমানবহীন পরিবেশে গা ছমছম করছে ঈশানীর।
নিজের হাত ঘড়িটার দিকে এক নজর চোখ বুলিয়ে ঈশানী সিদ্ধান্ত নেয় ও প্ল্যাটফর্মে গিয়ে কিছুক্ষণ বসে থাকবে। এখানে এমন বৃষ্টির মাঝে দাঁড়িয়ে ট্রেন খোঁজার তো কোনো মানে হয় না, তাই না? সেই উদ্দেশ্যেই কয়েক কদম পিছু হেঁটেছিল ঈশানী। ঠিক তখনই গলা কাঁপিয়ে বেজে ওঠে কোনো এক যাত্রীবাহী ট্রেনের হুইসেলের বিকট শব্দে পেছনে চাইল ঈশানী, দেখল ওর কাছের ট্রেনটাই যাত্রা শুরু করার প্রস্তুতি নিচ্ছে। বৃষ্টির মাঝেও কোথা থেকে যেন ছুটে এসে তাড়াহুড়ো করে ট্রেনে উঠে যাচ্ছে মানুষ। এমত অবস্থায় উপায়ান্তর না পেয়ে ঈশানী বহু কসরত করে একটুখানি গলার আওয়াজ বের করলো। ট্রেনের উদ্দেশ্যে ছুটতে থাকা একজন যাত্রীকে পিছু ডেকে শুধালো, আচ্ছা, এটা কি কক্সবাজারের ট্রেন? তুমুল বর্ষণের মাঝে ঈশানীর এমন ক্ষীণ আওয়াজ লোকটা আদৌ শুনেছে কিনা সন্দেহ। তবে সে দৌড়ে যেতে যেতেই উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ, জলদি আসুন, টাইম হয়ে গিয়েছে। লোকটা হ্যাঁ বলেছে, তাই এবার কিছুটা আশ্বস্ত হলো ঈশানী। তার বুকের উপর থেকে যেন শক্তপোক্ত একটা পাথর নেমে গেল। সেরকমই একটা লম্বা শ্বাস টেনে বৃষ্টির পানি পায়ে মারিয়ে ব্যাগ সমেত তাড়াহুড়ো করে ট্রেনে উঠে গেল ঈশানী। বোকা ঈশানী তখনও অন্ধকারের মাঝে এটা খেয়াল করলো না যে আন্তনগর ট্রেনের গায়ে গুটি গুটি করে লেখা চট্টগ্রাম টু খাগড়াছড়ি। তবে ট্রেনে উঠতে ঈশানী যতক্ষণে পরিষ্কার বৈদ্যুতিক বাল্বের আলোয় ভেতরে ট্রেনের গায়ের লেখাগুলো খেয়াল করলো, ততক্ষণে ট্রেনটা ধীরে ধীরে চলতে শুরু করে দিয়েছে। ট্রেনটা কক্সবাজার না খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। ব্যাপারটা বুঝে আসতেই বাইরে রাতের আধারে আকাশ ভেঙে বাজ পড়ার চেয়েও দ্বিগুণ জোরে যেন বাজ পড়ল ঈশানীর মাথায়। নিদারুণ এক আতঙ্কে দিক বিদিক জ্ঞান হারিয়ে স্তব্ধ হয়ে গেল মেয়েটা। নিজেকে সাহসী প্রমাণ করতে গিয়ে আরেক দফা বোকামি করে ফেলেছে ও। নিজের বোকামি আর অপারদর্শিতার ফলস্বরূপ এখন এই মুহূর্তে চলন্ত ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে মরে যেতে ইচ্ছে করছে ঈশানীর। কিন্তু তার জন্যেও তো গোটা একটা সাহসী হৃদয় প্রয়োজন, যেটা আপাতত নেই ঈশানীর। তাই ও পারল না সেসব করতে। উল্টো ব্যাগ থেকে ফোনটা বের করে ফোন লাগালো নিঝুমের নাম্বারে। বৃষ্টির মাঝে নেটওয়ার্কের সমস্যা নাকি অন্য কোনো কারণ জানা নেই ঈশানীর, কিন্তু নিঝুমের নাম্বারটা বন্ধ বলছে বারবার। এবার সত্যিই কান্না পাচ্ছে ওর। বিরক্তিরা যেন ঝেঁকে ধরেছে সর্বাঙ্গ। এবার আর উপায়ান্তর না পেয়ে জিসানকে কল দিল ঈশানী। একবার, দুবার, রিং হওয়ার সঙ্গে সঙ্গেই ওপাশ থেকে হ্যালো বলল জিসান। ওপাশ থেকে চেনা পরিচিত জিসানের কণ্ঠস্বর শোনা মাত্রই নিজের সেই চিরাচরিত খেই হারিয়ে কাঁদো কাঁদো গলায় ঈশানী বলে ওঠে, আমি ফেঁসে গিয়েছি জিসান। ঈশানীর এমন শঙ্কাগ্রস্ত আওয়াজ শুনতে পেয়ে উদ্বিগ্ন হয়ে উঠল জিসান। তাড়াহুড়ো করে শুধালো, কি হয়েছে তোর? নিজেকে সংবরণ করার চেষ্টা চালিয়ে দ্বিধাগ্রস্ত কণ্ঠে ঈশানী বলে, আমি ভুল করে খাগড়াছড়ি ট্রেনে উঠে পড়েছি, আর এখন ট্রেনটা চলতে শুরু করে দিয়েছে। আমি কি করব কিছু বুঝতে পারছি না, সব এলোমেলো লাগছে আমার। ঈশানীর কথা শুনে জিসানের তো মাথায় হাত। এই মেয়েটা নিজেকে ভাবেটা কি? ও কিছুটা ক্ষুব্ধ স্বরে ঈশানীকে বলল, তুই হঠাৎ বাস রেখে ট্রেনে উঠতে গেলি কেমন শখে? গেলি তো গেলি। তাই আর কোনো কিছু না বলেই আস্তে করে কলটা কেটে দিয়ে মোবাইলটা বন্ধ করে ফেলল ঈশানী। এই ঘটনা মা জানলে নির্ঘাত বাড়িতে লঙ্কা কাটো বাঁধিয়ে বসবে। যে করেই হোক সকালের মধ্যে বাড়ি ফিরতেই হবে আমায়। নিজেকে নিজে হাজারটা দোষারোপ করতে করতে ঈশানী ঠিক করলো এখানে দাঁড়িয়ে থেকে তো আর লাভ নেই। তাই ও গিয়ে সিটে বসবে। ট্রেনটা খাগড়াগাছিই তো যাচ্ছে, দেশের বাইরে তো আর যাচ্ছে না। এত ঘাবড়ানোর কিছুই নেই। সেই ভেবে যেই না কিঞ্চিত পিছু ঘুরল ঈশানী, তৎক্ষণাৎ চলন্ত ট্রেনের হালকা ধাক্কায় একটা কালো হুডি পরিহিত লোকের শক্ত চওড়া বলিষ্ঠ বুকের উপর তনু পিঠ গিয়ে ঠেকল ঈশানীর। লোকটা ওকে সামলালো না, আর না তো নিজের জায়গা থেকে এক চুল পরিমাণ নড়ল। উল্টো আকস্মিক কাণ্ডে তাড়াহুড়ো করে নিজেই নিজেকে সামলালো ঈশানী। লোকটার উপর থেকে নিজেকে সরিয়ে পেছন ঘুরে দেখলো লোকটা ওর খুব কাছে দাঁড়িয়ে। এতটা কাছাকাছি সাধারণত কোনো অপরিচিত মানুষ দাঁড়ানোর কথা নয়। তবে সেসব ভাবনা মস্তিষ্ক ছুঁতে পারল না ঈশানীর। উল্টো এই কালো হুডি, কালো মাস্ক আর কালো বেসবল ক্যাপ পরিহিত লোকটাকে চেনা চেনা ঠেকলো ওর মস্তিষ্কে।
এরকমই তো একজোড়া নির্জীব অনুভূতিহীন শূন্য চোখ সেদিন রাতে দেখেছিল ও। সেদিন অন্ধকারে খেয়াল করা হয়নি লোকটার এক ভ্রুতে পিয়ার্সিং করানো, সেখানে জল করছে ছোট্ট একটা মেটালিক রিং। ঈশানী টিভিতে দেখেছে সাধারণত রকস্টার কিংবা ব্যান্ড তারকারা এইসব স্টাইল করে থাকে। তাহলে কি মাস্ক পরিহিত লোকটাও কোনো বড়সড় রকস্টার? লোকটার দিকে তাকিয়ে অদ্ভুত এই প্রশ্নটা খেলে গেল ঈশানীর অযাচিত মনে, কিন্তু ও মুখে বলল, আপনি সে না, ওই যে সেদিন ক্যাফের সামনে। বাক্যটা সম্পূর্ণ করতে পারলো না ঈশানী, তার আগেই একেবারে হুট করে ঈশানী সহ পুরো ট্রেন শুদ্ধ সবাইকে চমকে দিয়ে নিজের এক হাত উঁচিয়ে অকস্মাৎ ট্রেনের চেন টেনে ধরল লোকটা। সঙ্গে সঙ্গে ওই অবস্থাতেই থেমে গেল পুরো ট্রেন। স্টেশন থেকে ছেড়ে হয়তো মিনিট 5 চলেছিল, তার মধ্যেই এই কাহিনী। হুট করে ট্রেন থেমে যাওয়াতে যাত্রী সকলের মাঝে হই হই শোরগোল পড়ে গেল। চেন কে টেনেছে সেই খবরদারি করতে কোথা থেকে যেন ছুটে এলো ট্রেন মাস্টার। তিনি মাস্ক পরিহিত লোকটাকে উদ্দেশ্য করে খেকিয়ে উঠে কিছু বলবেন, তার আগেই লোকটা ঘুরে মুখোমুখি হয়ে দাঁড়ালো ট্রেন মাস্টারের দিকে। লোকটার চাহনিতে এক ঝলক নজর বুলিয়ে কি ভেবে যেন তৎক্ষণাৎ চুপসে গেলেন ট্রেন মাস্টার। আর কিছু না বলেই মুখ কাঁচুমাচু করে তাড়াহুড়ো পায়ে জায়গা ত্যাগ করেন তিনি। ভাবটা এমন যেন খবরদারি করতে আসাটা তার বিরাট বড় অন্যায় হয়ে গিয়েছে। ট্রেন মাস্টার চলে গেলে হুডি পরিহিত লোকটা নিজেও ট্রেন থেকে আস্তে করে নেমে পড়ে। এখন বৃষ্টি অনেকটা নিয়ন্ত্রণে, মুষলধারার বর্ষণ কমে গিয়ে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাইরে। এদিকে সেই তখন থেকে লোকটাকে অদ্ভুত নজরে পরখ করছে ঈশানী, আর মনে মনে ভাবছে, এখানে হচ্ছেটা কি? চেন টেনে পুরো ট্রেন থামিয়ে দিল, অথচ ট্রেন মাস্টার অব্দি কিছু বললো না। কে ইনি? আসলে কি কোনো সেলিব্রিটি? ঈশানীর ভাবনার সুতো ছিঁড়ে যায় লোকটা আরেক দফা অদ্ভুত কর্মকাণ্ডে। কোনো কিছু ইঙ্গিত না দিয়ে একেবারে হঠাৎ করে ঈশানীর হাত টেনে ধরে ওকে ট্রেন থেকে নামিয়ে আনলো লোকটা। আচানক এই কাণ্ডে হকচকিয়ে উঠল ঈশানী। আতঙ্ক আর আত্মমর্যাদার বশবর্তী হয়ে মেয়েটা চেঁচিয়ে উঠল তৎক্ষণাৎ, কে আপনি? অনুমতি ছাড়া হাত কেন ধরেছেন এভাবে? ঈশানীর এমন ঝাঁঝালো আওয়াজের প্রত্যুত্তর করল না লোকটা, তবে ল্যাম্প পোস্টের আলোয় হঠাৎ করে পাল্টে যাওয়া চোখের ভয়ঙ্কর রং আর ভাষা দুটোই আত্মায় কাঁপন ধরিয়ে দিল ঈশানীর। যেন অনুভূতিহীন এই ডমিনেটিং শূন্য চোখ জোড়া ওর গলা চেপে ক্ষুব্ধ স্বরে বলে উঠল, আওয়াজ একদম নিচে। লোকটা তেমন করেই নিজের চোখ দুটো অন্যদিকে ঘুরিয়ে আঙুল উঁচিয়ে কিছু একটা দেখালো ঈশানীকে। লোকটার আঙুলের ইশারা অনুসরণ করে পেছনে তাকাতেই ঈশানী দেখতে পেল অদূরে কক্সবাজারের ট্রেনটা হুইসেল বাজিয়ে যাত্রার প্রস্তুতি নিচ্ছে। তার মানে কক্সবাজারের ট্রেনের সময় ডিলে হওয়ার কারণে এখনও ছাড়েনি। ব্যাপারটা বুঝে আসতেই চোখ জোড়া খুশিতে চিকচিক করে ওঠে ঈশানীর। স্বস্তিতে ক্লান্তি যেন ঝরঝরিয়ে নেমে আসে পুরো শরীর জুড়ে। ইচ্ছে তো করছে চিন্তামুক্ত হওয়ায় খুশিতে হাউমাউ করে কেঁদে উঠতে, কিন্তু তার সময় কোথায়? ট্রেন তো ছেড়ে দিল বলে, যার দরুন ঈশানী আর এক মুহূর্তও দেরি না করে ছুট লাগালো স্টেশনের দিকে। ছুটতে ছুটতেই ঘাট ঘুরিয়ে এক ঝলক চাইল পেছনের দিকে, হয়তো সে কালো মাস্ক আর হুডি পরিহিত লোকটাকে ধন্যবাদ জানানোর উদ্দেশ্যে, কিন্তু না। ল্যাম্প পোস্টের নিয়ন আলোতে অচেনা লোকটার দর্শন আর পাওয়া গেল না। যেন রাতের আধারের সঙ্গে মিলেমিশে মরচিকার মতোই উবে গিয়েছে সে। এদিকে ছুটতে ছুটতেই হুট করে একটা অজানা কৌতূহল এসে একেবারে ছক্কা হাঁকানোর মতোই মস্তিষ্কে এসে বিট করল ঈশানীর। অত্যাধিক আশ্চর্য মনে মনে বলল, আমি যে ভুল ট্রেনে উঠেছিলাম সেটা উনি কি করে বুঝলো? আশ্চর্য। তার মানে কি উনি আমার ফোনে বলা সব কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে? কিন্তু কেন? এক রাশ ঝামেলা, বিপদ আর প্রতিকূল আবহাওয়া মাথায় নিয়ে ঈশানী যখন বাড়িতে ফিরল তখন প্রায় মাঝরাত। বৃষ্টি এখন পুরোপুরি থেমে গিয়েছে, তবে আকাশে চাঁদের দেখা নেই। বুনো মহিষের পালের মতোই বর্ষার আকাশ কালো হয়ে আছে। মাঝরাত হওয়াতে চারিদিকের পরিবেশ ভীষণ নিরিবিলি। ব্যাঙ আর ঝিঝি পোকার আওয়াজ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না আপাতত। বাড়ির উঠোনে টিমটিমিয়ে জ্বলতে থাকা বৈদ্যুতিক আলোর রোশনাইয়ে
চারিদিকে চোখ বোলালো ঈশানী। বাড়িটা তার সবসময়ের মতোই ভুতুরে বেশে নিস্তব্ধতায় ছেয়ে আছে। দেখে কে বলবে কাল যে এই বাড়ির মেয়ের বিয়ে। তবে ভেতরে যে সবাই ঈশানীর প্রতীক্ষাতেই পথ চেয়ে বসে আছে তাতে ভুল নেই, কারণ কাল তোকে বিদায় দিয়ে নিজেদের কাঁধ হালকা করতে হবে। বিবাহ উপযুক্ত মেয়েরা পরিবারের বোঝাস্বরূপ। এতদিন ধরে লোকমুখে শুনে আসা প্রচলিত এই বাক্যটার সারমর্ম উপলব্ধি করতে পেরে আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল ঈশানী। তার বুকের ভেতরটা ভারী ভারী লাগছে খুব। হুট করেই মস্তিষ্কের ভর করেছে অজানা অস্বস্তি। তবুও সে সবে কিঞ্চিত পাত্তা না দিয়ে ধীরে ধীরে ঘরের দিকে পা বাড়ালো। ভেতরে ঢুকতেই দেখা মিলল তার মামা মামি, মামাতো ভাই বোন সহ টুকটাক কাছের আত্মীয় স্বজন সবার। কোনো কালেই হই হট্টগোল মানুষের গিজগিজ পছন্দ নয় ঈশানীর। কাজের সূত্রে চিটাগং থাকায় এখন না চাইতেও কিছুটা সহ্য করতে হয়, তবে বাড়িতে এলে সেটুকু আর সহ্য হয় না ওর। যেহেতু নিচতলার লিভিংয়ে বসে আগামীকালকের আকদ নিয়ে সবাই আলোচনায় ব্যস্ত ছিল, তাই এই ফাঁকে চুপচাপ সকলের দৃষ্টির আড়ালেই নিজের রুমের দিকে পা বাড়ায় ঈশানী। তবে রোকেয়া প্রাচী চালাক মহিলা, তিনি ঈশানীকে ঠিকই খেয়াল করেছেন। খেয়াল করার সঙ্গে সঙ্গে পেছন থেকেই ডেকে উঠলেন তিনি, এত দেরি হলো কেন ফিরতে, আর এভাবে ভিজেছিস কি করে? আচমকা মায়ের প্রশ্ন শুনে থমকে গেল ঈশানীর পদধ্বনি। এতটা ধকল সামলে বাড়িতে ফিরে এরকম হাজারটা প্রশ্নের উত্তর দিতে ইচ্ছে করছিল না বলেই তো পা টিপে টিপে নিজের ঘরের দিকে এগিয়ে যাচ্ছিল ঈশানী। আর কিছু করার নেই, তার মা যেহেতু প্রশ্ন করেই ফেলেছে সুতরাং উত্তর তো তাকে দিতেই হবে। এখানে মুখ বুজে থাকার কোনো অপশন নেই। তাই সহসা পেছনে ঘুরে মৃদু আওয়াজে জবাব দিল ঈশানী, বলল, বৃষ্টির কারণে ট্রেন ডিলে হওয়াতে আসতে দেরি, আর ভিজেও গিয়েছি বৃষ্টিতেই। তাহলে ফোন বন্ধ কেন করেছিস? এবার তার মায়ের প্রশ্নটা পুরোপুরি এড়িয়ে গেল ঈশানী, কারণ ফোনটা তো সে শ্বাসরুদ্ধকর মুহূর্তে জিসানের উপর বিরক্ত হয়ে বন্ধ করে রেখেছিল। নয়তো ওই সময় হাজারটা কল করে করে ব্যাপারটাকে আরও বিগড়ে দিত ছেলেটা। তখন অযথা প্যানিক করা ছাড়া আর কোনো উপায় থাকতো না ঈশানীর। খানিকক্ষণ চুপ থেকে নিজের এলোমেলো ভাবনাগুলোকে সাজিয়ে সেগুলোকে সাইডে সরিয়ে ঈশানী ক্লান্ত স্বরে বলে ওঠে, মাথাটা খুব ধরেছে মা, জার্নি করে এসে টায়ার্ড লাগছে খুব। তোমার যা প্রশ্ন করার কালকে জন্য জমিয়ে রাখো, আমি উত্তর দিয়ে দিব। এখন প্লিজ রুমে যেতে দাও, ভালো লাগছে না আর। এক নিঃশ্বাসে কথাগুলো বলে গট গটিয়ে রুমে চলে যায় ঈশানী। মেয়ের এহেন শান্তস্বর অথচ বিগড়ে থাকা মেজাজের পারদ অনুমান করতে পেরে রোকেয়া প্রাচীও আর দ্বিতীয় প্রশ্নটি করার সাহস দেখালেন না, বরং চুপচাপ রুমে যেতে দিলেন ওকে। রুমে ফিরে ঈশানী যখন হাত মুখ ধুয়ে বের হয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই সময় ওর কক্ষে আগমন ঘটে উষার। ঈশানী যখন ব্যস্ত হাতে বিছানা পরিষ্কার করছিল, তখনই মুষ্টিবদ্ধ করে রাখা একটা পাসপোর্ট সাইজের ছবি দেখিয়ে উষা বলে ওঠে, দেখো তো আপু, কি নিয়ে এসেছি। উষার কণ্ঠে উচ্ছ্বাসের জোয়ার, তবে তাতে চমকালো না ঈশানী, বরং সাবলীল গলায় উষাকে শুধালো, কি এনেছিস? দুলাভাইয়ের ছবি নিয়ে এসেছি। উষা দুলাভাই শব্দটা উচ্চারণ করতেই ঈশানীর বোধগম্য হলো রাত পোহালেই যার সাথে ওর বিয়ে, যার হাত ধরে গোটা একটা জীবন পার করে দিতে হবে ঈশানীকে, এই মুহূর্তে সেই মানুষটার কথাই বলছে উষা। বাক্যের মাথায় হাতের ছবিটার দিকে তাকিয়ে আবারও উচ্ছ্বাস করতে দেখা গেল উষাকে, অথচ ঈশানী নির্বিকার গলায় জবাব দিল, তোর দুলাভাই, তুই দেখ, যা তো এখন ঘুমাবো আমি। ঈশানীর প্রত্যাখ্যানে দমল না উষা, বরং ছবিটার দিকে গভীর দৃষ্টিপাত করে দাঁত কেলিয়ে বলে উঠল, মা ঠিকই বলেছে আপু, দুলাভাই দেখতে রাজপুত্রের মতো সুদর্শন। এরকম সুন্দর জামাই আমাদের মহলে আর দুইটা নেই। উষার কথা শেষ হতেই ছো মেরে ওর হাত থেকে ছবিটা নিয়ে নেয় ঈশানী। অতঃপর সেটাকে ওনার আড়ালে লুকিয়ে উষাকে উদ্দেশ্য করে বলে, যা তো এখন, তোর বকবক শোনার টাইম নেই, ঘুমাবো আমি। সে না হয় যাব, কিন্তু ছবিটা তো দে, মা চাইবে তো আবার। উষার কথায় কান দিল না ঈশানী, বরং ওকে এক প্রকার ঠেলে ঠুলে রুম থেকে বের করে দিতে দিতে ঈশানী বলে, পরে নিয়ে নিস, এখন যা। উষা চলে গেলে রুমের দরজায় খিল দিয়ে ওনার আড়াল থেকে ছবিটা বের করলো ঈশানী।
ছবিটা দেখতে গিয়ে ভীতি, সংকোচ, লজ্জা সব যেন একসাথে আঁকড়ে ধরল ওকে। যেন ও একটা সামান্য ফটো নয়, বরং একটা গোটা মানুষকে চোখ উঁচিয়ে দেখতে চলেছে। ঠিক তেমন করেই আস্তে ধীরে চোখ তুলে মাহিনের ছবির দিকে দৃষ্টিপাত করল ঈশানী। তবে সবার আগে ঈশানীর চোখ গেল ছবির উপরে গুটি গুটি অক্ষরে লেখা মাহিন বেঞ্জামিন নামটার দিকে। অতঃপর দৃশ্যগত হলো সেই সুদর্শন যুবকের মুখখানা। আর এক দেখাতেই ঈশানীর মনে হলো উষা ভুল কিছু বলেনি। লোকটা দেখতে অসম্ভব সুদর্শন, কিন্তু এই রাজপুত্রের মতো সুদর্শন পুরুষ কি সত্যিই আমার মতো নিশ্চুপ বরফের মতো শীতল একটা মেয়েকে বিয়ে করতে চায়? একটা অদ্ভুত অনিশ্চয়তা ভলিয়ে ছড়িয়ে পড়ল ঈশানীর সমগ্র মন মস্তিষ্ক জুড়ে। পরক্ষণেই আবার আত্মবিশ্বাসী মনটা বলতে লাগলো, বিয়েটা যেহেতু হচ্ছে তাহলে নিশ্চয়ই ওনার অমতে হচ্ছে না কিছুই। উনি নিশ্চয়ই জেনে শুনেই আমায় বিয়ে করতে রাজি হয়েছেন। কথাটা ভেবেই নিজের অজান্তে লাজুক হাসলো ঈশানী। কে জানতো ওর মতো বোকা শোকা চুপচাপ স্বভাবের মেয়েটার কপালে যে এমন রাজপুত্রের মতো সুদর্শন বর লেখা ছিল। এটা সত্যি অভাবনীয় আর চমৎকার একটা অনুভূতি, যাই প্রথমবারের মতো হৃদয়ে অনুভব করলো ঈশানী। এখনো যেন নিজেই নিজেকে বিশ্বাস করে উঠতে পারছে না ও। তাই তো তার মনের মাঝে হাজারো অদম্য আর অবিশ্বাস্য স্বপ্ন নিয়ে নিজের হবু বরের ছবিটা দেখতে দেখতে এক সময় ঘুমের রাজ্যে হারিয়ে গেল অন্তর্মুখী আর নরম হৃদয়ের ঈশানী। সকালবেলা জানালা গলিয়ে প্রবেশ করা সূর্যের তির্যক আলোক রশ্মি চোখে মুখে আছড়ে পড়তেই ঘুম ছুটে যায় ঈশানীর। কাল সারাদিন সারা রাত এক নাগাড়ে বৃষ্টি হলেও আজ সকাল সকাল ভালোই রোদ উঠেছে সমগ্র ধরণী জুড়ে। তবে সূর্যের উত্তাপ দেখে মনে হচ্ছে বেলাও কম হয়নি। আজ তো ঈশানীর বিয়ে, অথচ কেউ এখনো ডাকলো না ওকে। ব্যাপারটা আশ্চর্যজনক। বাইরে তো মানুষের স্বরগুলো শোনা যাচ্ছে না। অদ্ভুত। তাই জলদি জলদি আড়মোড়া ভেঙে উঠে বসে দেওয়াল ঘড়িতে এক নজর চোখ বোলায় ঈশানী। ঘড়ির কাঁটায় সকাল 11:20 বেজে গিয়েছে। সেটা নজরে আসতেই এক ঝটকায় ভ্রম ছুটে গেল ঈশানীর। ঘুমো ঘুমো ভাবটাও যেন দৌড়ে পালালো কোথাও। আজকের মতো একটা দিনে এত বেলা পর্যন্ত কিভাবে ঘুমালো সেই ভেবেই আপাতত নীরবে কপাল চাপড়ালো ঈশানী। নিচে গেলে আজ তার মায়ের কড়া কথা শুনতে শুনতে নির্ঘাত কলিজা ঝালাপালা হয়ে যাবে। সেসব চিন্তা করে তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল ঈশানী। এরপর আলমারি থেকে একটা টকটকে লাল শিফনের শাড়ি খুঁজে বের করে সেটাকে গায়ে চড়িয়ে নিল সযত্নে। সেই সাথে হাতে কানে পরে নিল কিছু হালকা সোনার গহনা। যেহেতু শুধু ঘরোয়া আকদ হচ্ছে, তাই এত বেশি সাজগোজ করার প্রয়োজন বোধ করলো না ঈশানী। কপালে একটা ছোট্ট কালো টিপ পরে নিল শুধু। অতঃপর সব শেষে চিরুনি দিয়ে এলোমেলো চুলগুলোকে আঁচড়াতে যাবে, তখনই তার রুমের দরজায় ঠক ঠক করে কড়া নাড়লেন রোকেয়া বেগম। তার মা নিশ্চয়ই ক্ষেপে আছে, সেই ভেবে এক প্রকার তাড়াহুড়ো করে দরজা খুলে দিল ঈশানী। দরজা খুলে তার মায়ের কথার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য একা একাই বলতে আরম্ভ করলো, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। রেডি হতে দেরি হয়ে গেল, আসলে শাড়িটা ভালোভাবে পরতে পারছিলাম না। আর রেডি হতে হবে না। তার মায়ের মুখে এহেন কথা শুনে অকস্মাৎ থেমে গেল ঈশানীর চিরুনি হাত চালানো। ও চিরুনিটা ড্রেসিং টেবিলের উপর রেখে দিয়ে তার মায়ের থমথমে মুখের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল তৎক্ষণাৎ, কি হয়েছে মা? রোকেয়া প্রাচী একটা দীর্ঘশ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, ওরা বিয়েটা ভেঙে দিয়েছে। আসলে মাহিন বেঞ্জামিন একজন মডেল। দেশের বাইরে অ্যাঙ্কারিং আর মডেলিং করার ওর দীর্ঘদিনের স্বপ্ন ছিল। আর হঠাৎ করেই নাকি কানাডা থেকে মডেলিংয়ের অফার চলে এসেছে, তাই কালকেই ফ্লাইটে কানাডা চলে গিয়েছে মাহিন। চুপচাপ দাঁড়িয়ে রোকেয়া বেগমের কথাগুলো শুনে ছোট্ট করে জবাব দিল ঈশানী, ও আচ্ছা। আর কিছু জানার নেই তোর? না, নেই কিছু, জানারও নেই, কিছু বলারও নেই। ঈশানীর এরূপ জবাবদিহিতায় আর কিছু বলার মতন কথা খুঁজে পেলেন না রোকেয়া প্রাচী। বরং নিজেকে সামনে নেওয়ার জন্য ঈশানীকে একা ছেড়ে দিয়ে তৎক্ষণাৎ রুম থেকে বেরিয়ে গেলেন তিনি। তার মা চলে যেতেই ধাপ করে রুমের দরজাটা বন্ধ করে দিল ঈশানী। অতঃপর তার গলার চেনটা একটানে ছিঁড়ে ফেলে ছুঁড়ে মারল মেঝেতে। সেই সাথে
হাতের আর গলার গহনাগুলো একে একে খুলে ছুঁড়ে ফেলে দিল সব। অতঃপর নিজের সব সাজ নষ্ট করে আয়নার দিকে তাকিয়ে একা একাই বিড়বিড়ালো ঈশানী। আমার জানার আছে, আমার অনেক কিছু জানার আছে। কেন তুমি সবসময় আমার জীবনটা নিয়ে এমন পুতুল খেলা খেললে মা? কেন নিজের মেয়ে হয়েও আমি তোমার এত দূরের হয়ে গেলাম? কেন আমার ভবিষ্যতের কথা না ভেবে একটা ছেলের মতামত ছাড়া তার সঙ্গে আমার জীবনটা জুড়ে দিতে যাচ্ছিলে তুমি? আমি কি এতটাই অযোগ্য, এতটাই কোল্ড, আমি এতটাই ফেল না যে কেউ আমার মুখ না দেখে আমাকে বিয়ে না করে চলে গেল? এর যে অপমানের আর কিছু হয় বলো? তার কি একটা বারের জন্যও আমার মান সম্মানের কথা ভাবা উচিত ছিল না? ছিল তো। আসলে নিঝুম ভুল বলেছিল। এই চোখ আমার আশীর্বাদ নয়, বরং অভিশাপ। আর না তো এই চোখের মায়া কেউ কোনোদিনও আটকাবে আমার উপরে নির্জীবতা, কঠোরতা, শীতল অন্তর্মুখী অনুভূতিগুলোকে ভেদ করে কেউ কোনো দিন আমার উষ্ণ হৃদয়ের সন্ধান করতে যাবে না, কখনো না। সেটা আমি বুঝেছি, এতদিনে বেশ ভালো করেই বুঝে গিয়েছি। আর না তো আমার মতো অতি সাধারণ মেয়েকে কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসবে কখনো। যে নিঃস্বার্থ ভালোবাসা আমি খুঁজে বেড়াই, সেই ভালোবাসা বোধহয় পৃথিবীতে এখনো তৈরিই হয়নি। নয়তো মা কেন আমায় আমার মতো করে ভালোবাসে না? আয়নার দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে নিজের সকল অভিযোগ উগড়ে দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল ঈশানী। কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে ধপ করে মেঝেতে বসে তাতে মাথা ঠেকিয়ে ভাবতে শুরু করলো তার মায়ের এই পরিবর্তন ঠিক কবে থেকে শুরু হয়েছিল, কেনই বা শুরু হয়েছিল। বাড়ির উঠোনে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকা নারকেল গাছের চিরল পাতার ফাঁক ফোকর গলিয়ে নিদারুণ বেরিয়ে আসা মুঠো মুঠো রোদের হাতছানি ধূসর মেঘের আড়ালে গা ঢাকা দিয়েছে সেই কখন। সকাল থেকে দুপুর অবধি অবাধে আলোক রশ্মি ছড়ানো সেই চনমনে সোনালি রোদ মিলিয়ে গিয়ে নতুন উদ্যমে আষাঢ়িয়া বৃষ্টিতে ঝমঝম করে উঠেছে ভুবন। ঈশানীর ছোট্ট রুমের এক কোণে যে দক্ষিণের জানালাটা রয়েছে, ঠিক তার কোল ঘেঁষে বেড়ে উঠেছে এক দানবাকৃতির বিশাল বড় জারুল গাছ। গাছটা বোধ হয় ঈশানীর জন্মের আগে থেকেই এমন তাগড়া হয়ে বেড়ে উঠেছিল। তাই তো এখনো বৃদ্ধ বয়সে মানুষের রুগ্ন দেহের মতোই কেমন কুঁচকে গিয়েছে শরীরের ছাল বাকল, ডালপালা সবকিছু। অথচ সেই ডালপালা দিয়ে চুঁয়ে চুঁয়ে বৃষ্টির ছাঁট এসে একেবারে প্লাবিত করে দিয়েছে ঈশানীর ঘরের সমগ্র মেঝে। ওদিকে কিছু ঘন্টার জন্য পৃথিবীর সকল আয়োজন, সকল অনিরাপত্তা, দুঃখ, কষ্ট, ঝুট ঝামেলা সব কিছু বেমালুম ভুলে গিয়ে আপন মনে হাঁটুতে মুখ গুজে বসে আছে ঈশানী। মেয়েটা ধাক্কা খেয়েছে, কষ্টও পেয়েছে খুব, তবে বহিঃপ্রকাশ করার মতো ভাষা ওর জানা নেই। হয়তোবা ওর দুঃখকে, কষ্টকে এতটা গুরুত্ব দেওয়ার মতো মানুষের অস্তিত্বই নেই। আর নয়তো ঈশানী নিজেই নিজের জগৎটাকে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। ঘর কোনো স্বভাবটা নিজের অজান্তেই একেবারে মনে প্রাণে ধারণ করে ফেলেছে মেয়েটা। এখন চাইলেও আর কারো কাছে মনের কথা ব্যক্ত করে নিজেকে হালকা করতে পারে না ঈশানী। ওর এই স্বভাবটা যে বরাবরই একগুঁয়ে ছিল তেমনটাও নয়। ঈশানীর যতটুকু মনে পড়ে, এই ঘর কোনো স্বভাব, পুরো দুনিয়া থেকে নিজেকে আড়াল করে রাখার আপ্রাণ প্রচেষ্টা, জন্মসূত্রে পাওয়া অতীব সুন্দর নীল চোখে নিজের অপ্রাপ্তি মনে করা, এই সব কিছুই শুরু হয়েছিল ঈশানীর বাবার মৃত্যুর পর থেকে। ঈশানীর বাবার স্বাভাবিক মৃত্যু হয়নি। ওর বাবা একজন সেনাবাহিনীর সৈনিক ছিলেন, কিন্তু তখন পরিস্থিতি বোঝার জন্য ঈশানীর বয়স খুবই কম ছিল। তবে ও নানির মুখে শুনেছে কোনো এক পার্বত্য অঞ্চলে পোস্টিংয়ে থাকাকালীন দুর্ধর্ষ হৃদয়হীন কিছু অজ্ঞাত মাফিয়া টেররিস্টের সঙ্গে গোলাগুলির এক পর্যায়ে নৃশংসভাবে নিহত হন তিনি। আসলে পার্বত্য অঞ্চলগুলো একদিকে যেমন অপার প্রাকৃতিক সৌন্দর্যের প্রাণকেন্দ্র, ঠিক তার বিপরীত দিকে নজর বোলালে তেমনই নাম না জানা উঁচু নিচু পাহাড়ে ঘেরা বিস্তৃত জঙ্গলের আড়ালে একটা রহস্য বেষ্টিত ঘুটঘুটে কালো অন্ধকার দিকও রয়েছে বটে। ফ্যান্টাসি বলে সৌন্দর্যের পাহারাদার বরাবরই কুৎসিত আর ভয়ঙ্কর হয়। ব্যাপারটা কিছুটা তেমনই, কারণ সেই মেঘ ভেজা ঝর্ণা গায়ে মাখানো অকৃত্রিম রূপসী পর্বতমালার অন্ধকার রহস্য জনসাধারণ কিংবা প্রতিনিয়ত প্রাকৃতিক সৌন্দর্য আহরণ করতে আসা টুরিস্টদের দ্বারা
কখনোই উন্মোচন করা সম্ভব নয়। তাই তো যুগের পর যুগ কেটে গেলেও পর্বতমালা বেষ্টিত এই পার্বত্য চট্টগ্রামের কিছু নাম না জানা কৌতূহলী আর অন্ধকার দিক পুরো দেশবাসীর কাছে অজানাই রয়ে যায়। হয়তো কোনো না কোনোভাবে জনসাধারণের মঙ্গলের জন্যই সরকারের এই অপারগ গোপনীয়তা। সে যাই হোক, সেবার ঈশানীর বাবার এই অকাল মৃত্যুর পরেই এক ধাক্কায় কেমন উলটপালট হয়ে যায় ছোট্ট ঈশানীর জীবনটা। এভাবে রোকেয়া প্রাচীর অকালে স্বামী হারানোর শোক যেন বানভাসী নদীর মতোই এফোর ওফোর যন্ত্রণায় ভাসিয়ে নিয়ে যাচ্ছিল মাত্র 17তে মা হওয়া রোকেয়াকে, যার দরুন খুব অল্প বয়সে বিধবা তকমা গায়ে লেগেছিল বলে তার মায়ের পরামর্শ আর সব ভাইয়েদের সিদ্ধান্তে একমাত্র বোনকে একটুখানি সুখে থাকার প্রয়াসে দ্বিতীয়বারের মতো অন্যত্র বিয়ে দেওয়া হয়। আর এদিকে তার নানির হাত ধরে এই ছোট্ট দোতলা বাড়িটির এক কোণে শুয়ে বসে দিবারাত্রি যাপন করে জীবন অতিবাহিত হতে থাকে নিঃসঙ্গ ঈশানীর। তখন থেকেই অবুঝ মেয়েটা কেমন গুটিয়ে নিয়েছিল নিজেকে। মুক্ত আকাশে অবাধে ডানা ঝাপটানো বুনো শালিকটা হুট করেই খাঁচায় বন্দি হলে যেমন নেতিয়ে পড়ে, ঠিক তেমন করেই বিষণ্ণতা ছড়িয়ে পড়েছিল 8 বছরের ঈশানীর মন মস্তিষ্কের রন্ধ্রে রন্ধ্রে। গায়ে পায়ে বয়স না বাড়লেও মনের বয়সটা তখনই যেন তার হু হু করে দ্বিগুণ তালে বেড়ে যায়। তবে ঈশানীর একাকী নিঃসঙ্গ জীবনের ইতি টেনে বছর 3 পরেই ওর মা রোকেয়া প্রাচী আবারও ফিরে এসেছিলেন বটে। কোনো এক অজানা কারণে রোকেয়া প্রাচীর দ্বিতীয় সংসার আর করা হয়ে ওঠেনি। তবে তিনি যখন ঈশানীর নিকট ফিরে এসেছিলেন তখন তার কোলে ছিল ছোট্ট দুধের শিশু উষা। যেহেতু ঈশানীর দাদা দাদি কিংবা সেভাবে নজরে রাখার মতো অন্য কোনো আত্মীয় স্বজন ছিল না, তাই তখন থেকেই উষাকে নিয়ে এই বাড়িতে বসবাস শুরু করেন রোকেয়া প্রাচী। কিন্তু যতদিনে রোকেয়া প্রাচী ফিরে এসেছিলেন ততদিনে ঈশানী যেন নির্লিপ্তে গা ভাসিয়ে দিয়েছিল স্রোতের বিপরীতে। ওর মাঝের পরিবর্তনগুলো ছিল স্পষ্ট দৃশ্যমান। তখন পরিবার, মানুষের আনাগোনা, উচ্চস্বরে কথাবার্তা কোনো কিছুই আর ভালো লাগতো না ঈশানীর, বরং এগুলোকে বিরক্তিকর ঝঞ্ঝাট আর বেহুদা মনে হতো তার নিকট। তবে তার মেয়ের এই নিঃসঙ্গতা অন্তর্মুখীর স্বভাব পরিবর্তন করার জন্য রোকেয়া প্রাচীরও কোনো মাথা ব্যথা ছিল না। কোনো এক অযাচিত কারণে তিনি ঈশানীর মাঝের এই ভীত, সন্ত্রস্ত আর নিজেকে গুটিয়ে রাখার স্বভাবটা খুব কৌশলে পুষে রাখতে চাইতেন, যার দরুন এত বছর পরেও ঈশানীর হৃদয়টা সেই 8 বছরেই আটকে আছে। নিজেকে সাহসী আর আত্মবিশ্বাসী প্রমাণ করতে গিয়ে বারবার বিপদ আর লজ্জাজনক ঘটনার সম্মুখীন হওয়াটা ওর স্বভাবে পরিণত হয়েছে। শুধুমাত্র ওর এই ঘরমুখ স্বভাবের জন্যই স্কুল কলেজ সবখানে বন্ধু মহল তৈরিতে অক্ষম ঈশানী। যেখানে বন্ধুই নেই সেখানে প্রেমে পড়ার মতো দুঃসাহসী কাজ তো ওর জন্য কল্পনাতীত। ঈশানীকে যে কখনো কেউ প্রপোজ করেনি এমনটা নয়। ওই জলজলে আকর্ষণীয় নীল চোখ দেখে পাগল না হয় উপায় আছে। চোখ তো নয় যেন মাদকে ঠাসা, কিন্তু বিধিবাম প্রেমের প্রস্তাবের চেয়েও তিরস্কার আর ভর্ৎসনাটাই বেশি জুটেছে ঈশানীর কপালে। কেউ যদি ওকে প্রপোজ করতো তখন ক্লাসের সবাই কানা ঘোষা করে টিপ্পনি কেটে বলতো, ওকে প্রপোজ করেছিস? মেয়েটা তো একেবারে ডাম, ঠিকভাবে চোখে চোখ রেখে তাকাতে অবধি পারে না। সে নাকি করবে প্রেম, ওর সাথে প্রেম করে প্রেমিকের স্বাদ পাবি আদৌ? অগত্যাই চারপাশে মানুষের নেতিবাচক কথায় বারংবার ধর্ষে গড়িয়ে যেত ঈশানীর আত্মবিশ্বাসের পাহাড়। সেই থেকে এখনো অবধি কাউকে ভালোবাসার সাহস কিংবা ইচ্ছে কোনোটাই জাগেনি ঈশানীর মনে। আর যখন সত্যিই মনে হলো অবশেষে কেউ হয়তো সত্যিকারের ভালোবাসার বহর সাজিয়ে ওর নিকট আসতে চলেছে, যার কাছে ঈশানী নিজেকে মেরে ধরবে, নির্জীবতা ছাপিয়ে নিজের উষ্ণ হৃদয়টাকে যার হাতে নির্বিঘ্নে তুলে দেবে, সেও ওকে বিয়ে না করেই ওর মুখটা অব্দি না দেখেই দূর দেশে পাড়ি জমিয়ে আরও একবার দুমড়ে মুচড়ে নষ্ট করে দিল ঈশানীর একটু একটু করে তৈরি করা এতদিনের আত্মবিশ্বাসী হৃদয়টাকে। আচ্ছা, মাহিন বেসামিন যদি একটাবার ঈশানীর মুখটা দেখতো তাহলে কি এভাবে বিয়ে না করে ফেলে চলে যেতে পারতো? যদিও বা এই হত্যায় এখানেই সমাপ্ত, তবুও
অজ্ঞাত এই নিছক প্রশ্নটা রয়েই গেল ঈশানীর মন মস্তিষ্ক জুড়ে। কিরে, এই সাত সকালবেলা কোথায় যাচ্ছিস ব্যাগ নিয়ে? সকাল সকাল লং কুর্তি আর স্কার্ফটা গলায় পেঁচিয়ে ব্যাগ সমেত নিচে নেমে এসে ঘরের দুয়ারে বসে বসে ঈশানী যখন দক্ষ হাতে স্নিকার্সের ফিতেগুলো বাঁধছিল, তখনই পেছন থেকে কথা পারেন ওর মা রোকেয়া প্রাচী। পেছনে না ঘুরে জুতোর ফিতে হাত চালাতে চালাতেই শুকনো মুখে জবাব দিল ঈশানী, চিটং ফিরে যাচ্ছি। তার মেয়ের কথা শুনে রোকেয়া বেগম কিছুটা অধৈর্য কণ্ঠে বলে ওঠেন, এখনই যেতে হবে কেন? আমি ঘটকের সঙ্গে কথা বলেছি, উনি অন্যত্র ছেলে দেখছেন। তাছাড়া কাল বিয়ে ভেঙেছে, এই মুহূর্তে বাড়ি থেকে বের হলে মহল্লার মানুষেরা বা কি বলবে? তার মায়ের কথায় চড়াত করে আগুনের হলকার মতোই জ্বলে উঠল ঈশানীর শান্ত হয়ে থাকা মেজাজটা। ভেতরে সব রাগ ক্ষোভ যেন নিংড়ে বেরিয়ে আসতে চাইছে ওর, কিন্তু ঈশানী তো চেঁচামেচি পছন্দ করে না। তাই চুপচাপ চোখ বন্ধ করে নিজেকে কিছুটা সংবরণ করে পেছনে ঘুরে তার মায়ের উদ্দেশ্যে বলে উঠল, আমার বিয়ে হোক কিংবা না হোক, মহল্লার মানুষ কোনো কালেই আড়ালে কথা বলা বন্ধ করবে না মা, কারণ এটাই তাদের স্বভাব। আর না তো আমার বিয়ে নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে। যতদিন অবধি বিয়ে হচ্ছে না ততদিন দরকার পড়লে আমার এই মুখ দেখাবো না আমি তোমায়। তবু দয়া করে এবার একটু স্বস্তি দাও আমায় প্লিজ। এক নিঃশ্বাসে কথাগুলো উগরে দিয়ে ব্যাগ সমেত গট কটিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায় ঈশানী। ওদিকে তার মেয়ের যাওয়ার পানে তাকিয়ে ক্ষুব্ধ স্বরে হাঁক পেরে ওঠেন রোকেয়া। মুখে মুখে তর্ক করছিস মায়ের মুখে মুখে? আমিও দেখবো তোর দৌড় কত দূর। বিয়ে আমি তোকে দিয়েই ছাড়বো। এগে মেগে কথা শেষ করে তপ্ত শ্বাস ফেলেন রোকেয়া। ওদিকে লাঠি ভর করে ঈশানের নানি এগিয়ে এসে তার মেয়েকে ধমকে সুরে বলে ওঠেন, আহা যাইতে তো, মায়াটার মন ভালো নাই। সব কিছু কি বাইন্ধা রাখা যায়? বাইন্ধা রাখতে গেলে পাখি আরো তাড়াতাড়ি ফুরুত হইয়া যায়, জানোস না হেইডা? রোকেয়া প্রাচী দীর্ঘশ্বাস ছেড়ে তার মায়ের মুখের দিকে দৃষ্টিপাত করে ক্লান্ত স্বরে বলে ওঠেন, তুমি কি জানো এই বাড়িটা যে ঈশানীর নামে? আমি যদি আমার পছন্দ মতো ছেলের হাতে ওকে তুলে দিতে না পারি তাহলে তো সর্বনাশ মা। ও যদি নিজের পছন্দের কাউকে বিয়ে করে তাহলে তো বিয়ের কয়েকদিন পরেই ওরা আমাদের এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। তখন আমার আর উষার কি হবে বলো তো? মেয়ের কথায় বিরক্তি প্রকাশ পেল ঈশানের নানির কপালের ভাঁজে। তিনি পুনরায় লাঠি ভর করে ভেতরের দিকে এগিয়ে যেতে যেতে বলেন, আমার ইস্যু মোটেই এমন মাইয়া না, চুপ কর তুই। তার মায়ের কথায় বিপরীতে আর মুখ খুলল না রোকেয়া, শুধু তার বুক চিরে বের করে দিল ভারী এক দীর্ঘশ্বাস। গত দুদিন ধরে ভারী বর্ষণে তলিয়াছে রাস্তাঘাট। শহরের অলিগলিতে ঝানঝটের বেহাল দশা। পুরো শহর ডুবে আছে প্রায় মিটার খানেক বদ্ধ পানির নিচে। সেই কর্দমাক্ত নোংরা পানি পেরিয়েই লোক সমাগম নিদারুণ ছুটে চলছে আপন কর্মস্থলের উদ্দেশ্যে। ঈশানীর মতে একা থাকা বড্ড সুখের, তাই সারাদিন ঘরের মধ্যে শুয়ে বসে থেকেও তার মন ফুরফুরে হয়ে আছে। তবে আশেপাশে নিঝুম থাকলে অন্য কথা। নিঝুম ও স্বস্তি, আর সহজ ভাষায় বলতে গেলে কমফর্ট জোন। মাস ছয়েক আগে যখন শান্ত নিরিবিলি ঈশানী বাসাতে সাবলেট উঠেছিল, তখনই ওর পরিচয় হয়েছিল একটা প্রাণবন্ত হাসি খুশি শ্যামাবতীর সাথে। সেই চঞ্চলা উচ্ছ্বাসিত মেয়েটাই ধীরে ধীরে সময়ের পরিক্রমায় ঘর কোনো বন্ধুহীন ঈশানীর সবচেয়ে কাছের মানুষ বলো, বন্ধু বলো, দুটোতেই পরিণত হয়েছে। ভর সন্ধ্যাবেলা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈশানী এক মনে হিজিবিজি ভাবছিল। ঠিক তখনই বাইরের দরজায় কড়া নাড়ার আওয়াজ শোনা গেল। সাধারণত ভার্সিটি টিউশন শেষ করে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায় নিঝুমের, কিন্তু আজ সে ফিরল সন্ধ্যাবেলাতে। ঈশানী গিয়ে তাড়াহুড়ো করে দরজা খুলে দিতেই নিঝুম একগাল হেসে বলে উঠল, সারপ্রাইজ মাই লেডি। নিঝুমের সারপ্রাইজে উত্তেজিত হতে দেখা গেল না ঈশানীকে, বরং ওকে ভেতরে আসতে বলে এক গ্লাস পানি এগিয়ে নিয়ে ঈশানী শুধালো, আজ এত তাড়াতাড়ি ফিরলে যে? নিঝুম ঢক ঢক করে এক নিঃশ্বাসে পানিটুকু শেষ করে দিয়ে বলল, কারণ আছে। কি কারণ? নিঝুম চোখ বড় বড় করে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে ওঠে, আজ টিউশনই করিনি, কারণ আজ হলো অবনী গার্লস নাইট।
ওর কথার আগা মাথা বুঝলো না ঈশানী। অগত্যাই ঠোঁট উল্টে শুধালো, মানে কি? মানে হচ্ছে আমরা সারা রাত কাঁথামুড়ি দিয়ে মুভি দেখবো, বৃষ্টি ব্লাশ করব, তারপর ভোরবেলায় ঘুমাবো, কারণ কালকে তো উইকেন্ড। ঈশানী ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বুঝলাম। এত বুঝতে হবে না, যা গিয়ে পপকর্ন ভেজে নিয়ে আয়, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। কথা শেষ করে দ্রুত ওয়াশরুমের দিকে চলে যায় নিঝুম। আর এদিকে ঈশানী ব্যস্ত হয়ে পড়ে তার একমাত্র বান্ধবীর আবদার মেটাতে। ঘরের দরজা জানালা পর্দা সব লাগিয়ে দিয়ে পুরো রুমকে থিয়েটার বানিয়ে ম্যাচিং করে পোকেমন ওভারসাইজ টি শার্ট, 3/4 লেগিংস আর চুলগুলো চূড়ো করে বেঁধে ঈশানী আর নিঝুম বসে পড়েছে ল্যাপটপের সামনে। ল্যাপটপের স্ক্রিনে টাইটানিক মুভি চলছে। এই মুভি দেখে বিরক্ত ঈশানী, তবুও দেখতে হয় কারণ টাইটানিক নাকি নিঝুমের ফেভারিট মুভি। এই মুভি দেখে দেখে কত হাজারবার যে কেঁদেছে মেয়েটা তার ইয়ত্তা নেই। ঈশানী ভেবে পায় না এক মুভি দেখে মানুষের ঠিক কতবার কান্না পায়। মেয়েটাকে তো আর কম বুঝায়নি ও যে এই মুভির শুটিং সুইমিং পুলে করা হয়েছে, সত্যিকারে কেউ মারা যায়নি, সবাই বেঁচে আছে ভাই, কিন্তু কে শোনে কার কথা। নিঝুম মেয়েটা সেই শেষ সিনে এসে কাঁদবেই কাঁদবে, কারণ ওর নাকি বিচ্ছেদ একদম সহ্য হয় না, মরে যেতে ইচ্ছে করে। বাস্তবে কখনো বিচ্ছেদের তিক্ততা অনুভব করলে এই মেয়ে যে আদতে কি করবে কে জানে। নিঝুমের কথা ভেবে কুল পায় না ঈশানী। ওদিকে নিঝুম পপকর্ন চিবোতে চিবোতে পর্দায় চলতে থাকা জ্যাক আর রোজের কেমিস্ট্রি দেখিয়ে আফসোসের সুরে বলে ওঠে, ইস, আমি যে কবে একটা প্রেম করব, আমার জীবনে কবে যে এমন একটা জঞ্জাল আসবে। ঈশানী ঘাড় ঘুরিয়ে মৃদু হেসে বলল, ভার্সিটিতে পড়িস, ছেলেদের তো আর অভাব নেই, করলেই পারিস। নিঝুম চোখ মুখ কুচকে মুখটাকে বাংলার 5-এর মতো করে বলল, দূর, বললেই কি আর প্রেম হয় নাকি? তাছাড়া আমি যে কেমন ছেলে চাই সেটা তো আমি নিজেও জানি না। কথা বলতে বলতে চট করে নিঝুম ঈশানীকে শুধালো, আচ্ছা ইসু, তুই কি কখনো প্রেমে পড়িসনি? ঈশানী এবার মুচকি হেসে আসন দিয়ে বসলো। অতঃপর ল্যাপটপের স্ক্রিনের দিকে নিষ্প্রভ চোখে তাকিয়ে থেকে বলে উঠল, প্রেমে পড়তে হয় বলে পড়া, সেরকম প্রেমে আমি কোনোদিনও পড়তে চাই না নিঝুম। আমি চাই আমার প্রেমে পড়াটা হোক ঘূর্ণিঝড়ের গতিপথ পাল্টে যাওয়ার মতোই হুট করে, যাকে এক দেখাতেই আমার হৃদস্পন্দন গতি হারাবে, ভেতরের সুপ্ত অনুভূতিরা মাথাচাড়া দিয়ে একযোগে বিদ্রোহ করে উঠবে, প্রেমে পড়ার নিদারুণ যন্ত্রণায় নীল হয়ে উঠবে আমার হৃদয়। তাকে আমার মস্তিষ্কে নয় বরং মানুষ পটে আটকাতে হবে, শরীরের ষষ্ঠ ইন্দ্রিয় ছাপিয়ে, যাকে আমি শুধুমাত্র অন্তর দিয়ে অনুভব করতে পারবো, যাকে না দেখতে পেয়ে আমি পাগল পাড়া হয়ে যাব। আমার শরীর, মন, এমনকি সমগ্র অস্তিত্ব তাকে পাওয়ার জন্য আকস্মিক আন্দোলন করে উঠবে। ঠিক এমনভাবে প্রেমে পড়তে চাই আমি নিঝুম। আর আমি এও জানি পৃথিবীতে এমন কারো অস্তিত্বই নেই যাকে দেখে কিনা আমার হৃদয়ে এমন অনুভূতির ঝড় উঠবে। ঈশানীর প্রেমে পড়ার কথা শুনে নিঝুম এদিকে ওদিকে অপারগ মাথা নাড়িয়ে আফসোসের স্বরে বলে উঠল, বুঝছি, তোর নিজের মধ্যে প্রেম শোক নাই, বরং প্রেম বিষ ধারণ করে চলছিস। এর জন্যই বলি ফ্যান্টাসি ফিকশনগুলো একটু একটু কম কম পড়। বহুদিন বাদে নিঝুমের কথা শুনে হো হো করে ঘর কাঁপিয়ে হেসে উঠল ঈশানী, যেন নিঝুম মাত্রই আস্ত একটা জোক শুনিয়েছে ওকে। প্রেমের বিষ সেটা আবার কি জিনিস? অথচ সবচেয়ে ফানি জোকস শুনেও মেয়েটা কখনো এভাবে হাসে না। সাইকোলজি বলে যখন কেউ অকারণেই খুব হাসে তার মানে সে বড্ড একা, তার ভেতরটা অজস্র দুঃখে কলুষিত। সেই ভেবেই ঈশানীর হাস্যোজ্জ্বল মুখের দিকে চেয়ে একটুখানি ব্যথাতুর হাসলো নিঝুম। দুজনের গল্প আর আড্ডায় বেশ অনেকটা সময় পার হয়ে যায়। তখনও মুভি চলছিল। নিঝুম শেষ সিনে নাক টেনে টেনে কেঁদে ভাসাচ্ছে আর ঈশানী ওর দিকে টিস্যু এগিয়ে দিচ্ছে। ঠিক এমন সময় তারস্বরে ফোনটা বেজে ওঠে ঈশানীর। জিসান কল দিয়েছে। নিঝুম যেহেতু কান্নাকাটি করছে তাই একটু দূরে গিয়েই ফোনটা রিসিভ করলো ঈশানী। ফোন তুলতেই উপাস থেকে কথা শুরু করে জিসান। শান্ত স্বরে বলে ওঠে, কেমন আছিস ঈশা? ভালো, তুই? ভালো আছি। চিটাগাং ফিরেছিস, তাও কাজে আসছিস না যে?
আমি ছুটি নিয়েছি জিসান, আগামী 1 সপ্তাহ আসবো না। বাহ, দারুণ তো। চট করেই মুখের উপর কথাটা বলে ওঠে জিসান। জিসানকে অমন হুট করে খুশি হয়ে যেতে দেখে ঈশানী বলে ওঠে। দারুণ মানে? জিসান এবার সিরিয়াস ভঙ্গিতে বলল, শোন তাহলে, কাল তো ছুটির দিন, আর আমি একদিন বাড়িয়েই ছুটি নিয়েছি। আমাদের ভার্সিটি থেকে কাল সবাই খাগড়াছড়ি যাচ্ছে হাইকিংয়ে, তোকেও নিয়ে যাব সাথে। খাগড়াছড়ি নামটা শোনা মাত্রই অকস্মাৎ সেদিনের সেই কালো হুডি পরিহিত অপরিচিত লোকটার পিয়ার্সিং করা রিং বসানো শূন্য ডমিনেটিং ধূসর বাদামি চোখ জোড়া ভেসে উঠল ঈশানীর মানসপটে, যে ওকে সেদিন অমন ঝড় বৃষ্টির রাতে একটা বড়সড় বিপদের হাত থেকে বাঁচিয়েছিল। যদিও বা লোকটার চোখ ছাড়া আর কিছুই দেখতে পায়নি ঈশানী, তবুও কোথায় যেন তার মনে হয়েছিল এই লোকটা দেখতে মারাত্মক সুদর্শন আর স্টাইলিশ, যার সামান্য ভ্রুতে এত সুন্দর স্টাইল করে রিং বসানো থাকতে পারে, সে নিশ্চয়ই অনেক বেশি রুচিশীল আর আধুনিক মন মানসিকতার। কি রে, কিছু বল। জিসানের রাশ ভারী আওয়াজে ধ্যান ভেঙে যায় ঈশানীর। কি থেকে কিসের ভাবনায় চলে গেল আশ্চর্য। অতঃপর নিজের ফোকাস ফিরিয়ে এনে স্পষ্ট আওয়াজে ঈশানী বলে, আমি কোথাও যাব না জিসান, তোরা যা। কেন যাবি না? ভয় পাচ্ছিস? কিসের ভয়? আশ্চর্য। এই যে বৃষ্টির মধ্যে পাহাড়ি রাস্তায় হাইকিং। না, আমি ভয় পাচ্ছি না। তুই আমাকে যতটা ভীতু আর সহজ সরল ভাবিস, আমি ততটাও ভীতু নই জিসান। তাহলে যাবি না কেন? আমার ভালো লাগছে না, তাই যাব না। জিসান দীর্ঘশ্বাস ছেড়ে ঈশানীকে মানানোর চেষ্টা করে সহজ গলায় বলল, একবার গিয়েই দেখ না, আই সোয়ার, বর্ষাকালে পাহাড়ের সৌন্দর্যে পাগল হয়ে যাবি তুই। মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। বারবার মনে হবে এমন পরিবেশ উপভোগ করার জন্য হলেও আরও 100 বছর আয়ু বাড়ুক আমার। জিসানের মুখে এমন পাহাড়ি বর্ণনা শুনে ঈশানীর মনে কি একটু হাইকিং করার লোভ জাগেনি? জেগেছে তো, কিন্তু ওর সমস্যাটা তো অন্য জায়গায়। তাই এবার আর কপটতা নয়, বরং সরাসরি বলে দিল ঈশানী, দেখ জিসান, আমি জানি বর্ষাকালে পাহাড় কতটা সুন্দর হয়, কিন্তু তোর ভার্সিটির বন্ধু বান্ধবদের তো আর আমি চিনি না, তাই না? তাহলে ওদের সাথে কি করে বা স্বাচ্ছন্দ্য বোধ করবো আমি, তুই বল। আর আমি যদি সবার সাথে মিশতেই না পারি, তাহলে হাইকিং করার আনন্দটা আর পেলাম কই? জিসান তৎক্ষণাৎ ঈশানীকে আশ্বস্ত করে বলল, তোর কারো সাথে মিশতে হবে না ঈশানী, এমনকি মেশার চেষ্টাও করতে হবে না, আমি আছি তো। জিসানের কথায় চির বেরিয়ে উঠল ঈশানী, বলল, কতবার বলেছি আমার ক্ষেত্রে একদম নিজের গার্ডিয়ানগিরি দেখাতে আসবি না তুই। আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি। ঈশানীর কথায় চোখ জোড়া বড় বড় হয়ে গেল জিসানের। ও অবিশ্বাস্য স্বরে বলে ওঠে, তার মানে কি তুই যেতে রাজি হয়েছিস? মোটেই না। আমি তো শুধু তোকে বোঝালাম যে আমি ভীতু নই, চাইলেই যেখানে খুশি সেখানে যেতে পারি আমি। তাহলে চল আমাদের সাথে, তুই তোর মতো থাকবি, কেউ তোকে ডিস্টার্ব করবে না, আই প্রমিস। এত কথা ভালো লাগছে না আমার জিসান, যাবো না আমি বলেছি তো। জিসান এবার কথার মাঝে একটুখানি কৌশল খাটালো, কারণ ও জানে ঈশানী আত্মবিশ্বাসী হতে চায়। তাই হুট করেই বলে ওঠে, আমি তোকে ডেয়ার দিলাম ঈশা, তুই যদি এবার আমাদের সাথে না যাস তাহলে তুই সত্যিই একটা ভিতর ডিম। ঠিক এই কথাতেই কাজ হলো। জিসানের কথাটা বড্ড মানে লাগলো ঈশানীর। তাই কিছুক্ষণ নীরব থেকে আচমকা ঈশানী বলে ওঠে, ডে অ্যাকসেপ্টেড। এবার খাগড়াছড়ি গিয়ে হাইকিং করে সবার আগে পাহাড়ে আমি উঠে দেখাবো যে আমি আদতে কতটা সাহসী। ওকে? অবশ্য মুখে এই কথা বললেও ভেতর ভেতর ঠিকই এক ঝাঁক জড়তা আর ভয় এসে ইতিমধ্যে খামচে ধরেছে ঈশানীর কলিজাটা। কিন্তু ভয়কে তো জয় করতেই হবে। সাহসিকতার প্রশ্ন বলে কথা, ঈশানীকে তো খাগড়াছড়ি যেতেই হবে এবার। পরের দিন যথাসময়ে চট্টগ্রাম বায়েজিৎ বাস স্ট্যান্ডে এসে পৌঁছায় ওরা সকলে। জিসান ঈশানীকে ওর বাসার নিচে থেকে এগিয়ে নিয়ে তবেই এসেছে। পুরো একটা বাস ভর্তি মানুষ খাগড়াছড়ি যাচ্ছে ওরা। সেখানে ঈশানী একমাত্র মানুষ যে কিনা জিসান ছাড়া কাউকে আর চেনে না। কাউকে চেনার আগ্রহ অবশ্য ওর মাঝে নেই। ব্যাপারটা ভীষণ অসহিষ্ণু। তবুও খুব করে সবার মাঝে নিজেকে খাপ খাওয়ানোর নিদারুণ চেষ্টা চালাচ্ছে ঈশানী।
আজ সকাল থেকে আবহাওয়াটা গুমোট হয়ে আছে। আকাশ ফুটো হয়ে ঝিরঝির করে ঝরে পড়ছে বারিধারা। তবে এই বৃষ্টি গায়ে লাগার মতো নয়, বরং ধূসর রাঙা এই শীতল আবহাওয়াটাই দারুণ উপভোগ্য। যেহেতু ওরা হাইকিংয়ে যাবে, তাই অতি ভোরবেলাতেই গন্তব্যের উদ্দেশ্যে বাস ছেড়ে দিয়েছে ওদের। বাস ছেড়ে দিতেই বাসের টিটেন্ট জানলার কিছু অংশ খুলে দেয় ঈশানী। সঙ্গে সঙ্গে মেঘ ভেজা এক নিদারুণ দমকা হাওয়া এসে আছড়ে পড়ে ওর মুখমণ্ডলে। আর তৎক্ষণাৎ পরম আবেশে তার দু চোখ বন্ধ করে নেয় ঈশানী। অতঃপর ধীরে সুস্থে বুক ভরে বাতাস গ্রহণ করে। এই সজীব বাতাসটুকু বোধ হয় ওর দরকার ছিল। তাই মনে মনে ওকে নিয়ে আসার জন্য জিসানের উপর খুশিও হয় অনেকটা। ঈশানী যখন প্রকৃতির মাঝ থেকে স্নিগ্ধতা আহরণ করে নিজেকেই নিজে বিনোদন দিচ্ছিল, ঠিক তখনই ওর পাশের সিটে এসে বসে পড়ল পাতলা সিমসাম গড়নের একটা সুন্দরী মেয়ে। কারো উপস্থিতি টের পেয়ে ঈশানী ঘুরে তাকাতেই মেয়েটা হাত বাড়িয়ে করমর্দন করার প্রয়াসে সম্মোহনী হাসি দিয়ে বলে ওঠে, হাই, আমি মৃণা, মানে মৃণালিনী। জিশান আমার ভালো বন্ধু। নাইস টু মিট ইউ। ঈশানীও সহসা হেসে হাত মেলালো মেয়েটার সঙ্গে। অতঃপর বলল, আমি ঈশানী তুজ কর্নিয়া। নাইস টু মিট ইউ। মেয়েটা গল্প করতে আসে, কথা এগোতে শুরু করে। এবার আগ বাড়িয়ে বলে, জানো, আমরা এখানে বেশিরভাগই কাপল। ওই যে দেখছো, ওটা আমার বয়ফ্রেন্ড। তুমি আর জিশানও নিশ্চয়ই। মৃণার ঘোরানো কথার মানে বুঝতে পেরে তৎক্ষণাৎ জবাব দিল ঈশানী, মোটেই না। জিসান আর আমি ভালো ফ্রেন্ড, সাথে কো-ওয়ার্কার। কিন্তু এই কথা তোমাকে কে বলেছে? নিশ্চয়ই জিসান। কথা শেষ করে কয়েক সিট পেছনে বসে মোবাইলে গেম খেলতে থাকা জিসানের পানে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে ঈশানী। মৃণা মেয়েটা নিজের বোকামির কথা ভুল ধরতে পেরে ঈশানীকে বুঝিয়ে বলে, থাক ঈশানী, হয়তো জিশান এতগুলো কাপলের মাঝে নিজেকে আনকমফোর্টেবল ফিল করছিল, তাই ওভাবে বলেছে। তুমি কিছু মনে করো না। মৃণার কথায় জোরপূর্বক হাসলো ঈশানী। ঈশানী আর কিছু বলছে না দেখে মৃণা ওকে চিয়ার আপ করার জন্য পুনরায় বলে, দেখো, বাইরের প্রকৃতি কি সুন্দর। বৃষ্টির পানিতে ভিজে গাছগাছালি সবুজ যেন তার চিত্ত চিরে বেরিয়ে আসতে চাইছে। এবারের হাইকিংয়ে নিশ্চয়ই আমাদের জন্য নতুন আর অ্যাডভেঞ্চার কিছু অপেক্ষা করছে। আই এম সো এক্সাইটেড। উফ। মৃণার কথায় আবারও বিমর্ষ হয়ে যাওয়া মনটা ফট করেই ফুরফুরে হয়ে যায় ঈশানী। তৎক্ষণাৎ মৃণাকে এক টুকরো মৃদু হাসি উপহার দিয়ে চলন্ত প্রকৃতির দিকে গভীর চোখে তাকিয়ে বিড়বিড়ায়ও। তাই যেন হয়। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। সবুজ অভয়ারণ্যে ঘেরা আকাশচুম্বী পাহাড়গুলো যেন একটির সঙ্গে অন্যটি গা ঘেঁষে দাঁড়িয়ে দিনের পর দিন স্ব উদ্যোগে রক্ষা করে যাচ্ছে এই পর্যটনের প্রাণকেন্দ্র খাগড়াছড়িকে। তার উপর আবার যোগ হয়েছে মনসুন ওয়েদার। বর্ষাকালে বরাবরই প্রাণ ফিরে পায় প্রকৃতি, নতুন রূপে সঞ্চিত হয় পার্বত্য এই অঞ্চল। সেই ভোর রাত থেকে শুরু হওয়া ঝিরিঝিরি বৃষ্টি এখনও বহমান। খানিক বাদে বাদে মেঘ ভেজা দমকা বাতাসে শরীরের লোমকূপগুলো দাঁড়িয়ে যাওয়ার উপক্রম। ঠান্ডাও লাগছে বেশ। পাহাড়ি জনপদ ঢাকা পড়েছে কুয়াশার আস্তরণে। আবহাওয়াটা একদমই অনুকূল নয়। তবে সদ্য যৌবনে পা রাখা এক ঝাঁক তরুণ তরুণীর নিকট এর যে থ্রিলিং আর অ্যাডভেঞ্চারাস বোধ হয় আর কিছু নেই। ওদের শরীরে জাগ্রত হরমোন আর উত্তপ্ত টকবকে রক্ত যেন একটাই কথা বলে বারংবার, জীবন তো একটাই, বাঁচতে হলে প্রাণ খুলে বাঁচো। যেভাবে বাঁচলে এক জীবনে আর কোনো আফসোস থাকবে না। এরকম ঝিরিঝিরি বৃষ্টি আর প্রতিকূল আবহাওয়ার মাঝেই ঈশানীরা রিসর্টে এসে উঠেছে। যেহেতু ওরা সকলে এক রাত অতিবাহিত করবে এখানে, তাই সবার জন্য আলাদা আলাদা রুম বুক করা হয়েছে। সকাল সকাল খাগড়াছড়ি পৌঁছে সবাই মিলে এখানকার স্থানীয় স্বাদের খাবার দিয়ে নাস্তা সেরে নিয়ে গিটারের টুংটাং আওয়াজ তুলে গান ধরেছে একই সুরে। ঈশানীর ভালো লাগছিল না ওদের এইসব হইচই, তাই ও একটু নিরিবিলি সময় পার করার উদ্দেশ্যে নিজের আর মৃণার জন্য বরাদ্দকৃত হোটেল রুমের বারান্দায় এসে দাঁড়ালো। রুমের টানা বারান্দাগুলো সব পাশাপাশি।
একটা থেকে আরেকটার দূরত্ব কয়েক সেন্টিমিটার মাত্র। তার উপর ছাদ খোলা, কোনোরূপ প্রাইভেসি নেই বললেই চলে। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত বুঝে উঠতে পারল না ঈশানী। অগত্যা ঠোঁট উল্টে এদিক ওদিক চোখ ঘোরালো শুধু। ঠিক এমন সময় ওর পাশের টানা বারান্দায় এসে হাজির হলো জিসান। ঈশানী তখনও আলগোছে হাত বাড়িয়ে রেখেছিল ঝিরিঝিরি বৃষ্টিতে। জিসান ওকে দেখতে পেয়ে একটু গলা খাঁকারি দিয়ে বলে উঠল, কি মিস সাহসী, রেডি তো? সবার খাওয়া শেষ হলেই হাইকিংয়ে বের হব আমরা। জিসানের কথার প্রত্যুত্তর করল না ঈশানী, কারণ তখন বাসে মৃণার মুখ থেকে নিজের আর জিসানের ভুল সম্পর্কের সমীকরণ শোনার পর থেকেই জিসানের উপর মেজাজটা চড়াও হয়ে আছে ওর। ঈশানী চুপচাপ নির্লিপ্ত মুখে সামনে তাকিয়ে আছে দেখে জিসান পুনরায় বলে ওঠে, ভয় পাচ্ছিস কেন? আরে আমি তো আছি তোকে প্রোটেক্ট করার জন্য। এবার আর চুপ থাকতে পারল না ঈশানী। এতক্ষণ ধরে ভেতরে পুষিয়ে রাখা রাগটা হুট করেই তার উগরে বেরিয়ে এলো মুখ থেকে। তৎক্ষণাৎ জিসানের দিকে ঝাঁঝালো দৃষ্টি নিক্ষেপ করে ঈশানী বলে উঠল, কতবার বলেছি তোকে জিসান, আমার নিজের খেয়াল আমি নিজে রাখতে পারি। আর নয়তো আমি ছোট বাচ্চা না, আমাকে বোকা সহজ সরল ভাবাটা বন্ধ কর। আজকে ট্রিপে তুই যদি সবার সামনে আমাকে এক্সট্রা কেয়ার দেখানোর ট্রাই করিস, কিংবা আমার আশেপাশেও আসিস, তাহলে তোর আর আমার বন্ধুত্ব এখানেই খতম। এক নিঃশ্বাসে কথাগুলো বলে গট কটিয়ে বারান্দা ছেড়ে রুমের ভেতরে চলে গেল ঈশানী। ওদিকে ঈশানী চলে যেতেই জিসান একা একাই বিড়বিড় করে উঠল, যা বাবা, কি করলাম আমি? আমার সাথে একটু বেশি রাগ দেখাস তুই ঈশা, ইটস নট ফেয়ার। অবশেষে সকলের মতামতের উপর ভিত্তি করে লোকালয় থেকে অনেকটা দূরে যেখানে গিয়ে মেঘ আর পর্বতমালা একত্রে মিলিত হয়েছে, যেখান থেকে প্রকৃতির নিয়মে মেঘের কোল ঘেঁষে তুফানের গতিতে ঝড় ঝরিয়ে রিছাং ঝর্ণা নেমে আসে, ঠিক তার উল্টো দিকের একটা নাম না জানা নির্জন পাহাড়ে হাইকিং করার সিদ্ধান্ত নিল ওরা। প্রথম দিকে মেয়েরা একটু দোনমনো করছিল, কারণ একে তো কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, তার উপর এই জায়গাতে সারা বছরেও দু একবার মানুষের পা পড়ে কিনা সন্দেহ। কিন্তু সঙ্গে আসা বেশিরভাগ জনই গো ধরে বসেছে তারা এই ভয়ানক রকম উঁচু আর পিচ্ছিল পাহাড়েই উঠবে, তাতে যত বেলা আর যত পেরেশানি হয় হোক। অগত্যা যাদের দল ভারী তারাই বিজয়ী হলো। লোকচক্ষুর একদম আড়ালে শুনশান জঙ্গলে ঘেরা একটা পাহাড়, ফকফকে দিনের আলোতেও কেমন চারিদিক ঘুটঘুটে আধারে ছেয়ে আছে, অথচ সবাই কিনা হই হই করে তল্পি তল্পা গুছিয়ে প্রয়োজন মতো জিনিস আর লাঠি নিয়ে সেই জঙ্গলে ঘেরা অজানা পাহাড়েই ওঠার প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় পাহাড়িরা দেখতে পেলে হয়তো ওদের যাত্রাপথে কড়া করে নিষেধাজ্ঞা আরোপ করে সেখানেই থামিয়ে দিত, কিন্তু তাদের ভাগ্য ভালো, তেমন কিছুই হয়নি। বরং ধাপে ধাপে সারাদিন একটু একটু করে বেয়ে বেয়ে উঠতে উঠতে শেষমেশ গোধূলি বেলায় গিয়ে ওরা পৌঁছালো নাম না জানা এই জংলি পাহাড়ের একেবারে চূড়ায়। আবহাওয়া তখন ভীষণ খারাপ, সারাদিন পাহাড় বেয়ে ক্লান্ত সকলে, শরীরে এক রত্তি শক্তি অবশিষ্ট নেই কারোর। অথচ এখন আবার রাত নেমে আসার আগেই এই পাহাড় থেকে বেয়ে নামতে হবে। এটা অনেক বেশি চ্যালেঞ্জিং ওদের সবার জন্য, কারণ এই মুহূর্তে সবাই ভীষণ ক্ষুধার্ত। পাহাড়ের চূড়ায় উঠে যে যার মতো কাদামাটি মাথার উপর কাদা মাটির উপর শরীর ছেড়ে দিয়ে বসে বসে হাঁপাচ্ছে। সবার সাথে সাথে সেও বেশ ক্লান্ত হয়ে পড়েছে। এখানে আসার আগে ঈশানীর দেওয়া কড়া হুমকি স্বরূপ জিসান ওর ধারে কাছে আসার সাহস পায়নি, আর এখনও আসছে না, যার ফলে ঈশানীর মাঝে অস্বস্তিটাও কম লাগছে। সারাদিন এত পরিশ্রম করে শরীরের রন্ধ্রে রন্ধ্রে তীব্র ব্যথা ছড়িয়ে পড়েছে ওর। হুট করে এত উঁচুতে ওঠায় বমিও পাচ্ছে খুব, কিন্তু তার মনটা ভীষণ ফুরফুরে হয়ে আছে, যার দরুন একা একাই বসে নিজের হাত পায়ের কাটা ছেঁড়াগুলো খুঁটিয়ে দেখছে ঈশানী। পাহাড়ের ধারালো পিচ্ছিল পাথরের আঘাতে শরীরের অনেক জায়গা কেটে গিয়েছে ওর, সেগুলো থেকে হালকা রক্তও বেরিয়ে আসছে, কিন্তু সেই রক্ত চোখে পড়ার আগেই ঝুম বৃষ্টির পানিতে ধুয়ে মুছে আড়াল হয়ে যাচ্ছে মুহূর্তেই। ওদিকে দুহাতের উপর ভর করে বসে শরীরটা পেছনের দিকে এলিয়ে দিয়ে ওদের টিম লিডারের উদ্দেশ্যে জিসান বলে ওঠে, ভাই সামনের পাহাড়টা দেখেছেন? ইটস হিউজ, ওটা ক্লাইম্ব করলে কেমন হয়? টিম লিডার তাসকিন ভাই জিসানের দৃষ্টি অনুসরণ করলেন এবং তৎক্ষণাৎ ঘোর আপত্তি জানিয়ে বলে উঠলেন,
অসম্ভব, ওই দিকে যাওয়ার অনুমতি নেই। সরকারের কড়া নিষেধাজ্ঞা রয়েছে। এমনকি ওই জঙ্গলের সামনের রাস্তা দিয়ে অবধি কোনো ধরনের গাড়ি ঘোড়া চলাচল করা সম্পূর্ণ নিষেধ। সব সময় সেনাবাহিনীর কড়া পাহারায় থাকে ওই রাস্তা। আই থিঙ্ক এই পাহাড়টা ক্লাইম্ব করাও আমাদের একটু বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব দিনের আলো থাকতে থাকতে নিচে নামতে হবে। স্থানীয় কিংবা মিলিটারি দেখলে সমস্যা হতে পারে। তাছাড়া আকাশের অবস্থাও ভালো নয়, যখন তখন ঝড় উঠবে। আমাদের এখন আর বিশ্রাম না নিয়ে শীঘ্রই নিচে নামার রাস্তা খোঁজা উচিত। তাসকিন ভাইয়ের গলার আওয়াজ ক্ষীণ, কথার পারদের সংখ্যা তা উপলব্ধি করতে পেরে মৃণার বয়ফ্রেন্ড ছেলেটা বলে ওঠে, টুরিস্ট এরিয়া, অথচ সরকার এভাবে যেখানে সেখানে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। আশ্চর্য। সামনে যে বিশাল জঙ্গলটা দেখছো, আই থিঙ্ক এটা টুরিস্ট এরিয়া নয়। তাহলে? তাসকিন ভাইয়ের রহস্যজনক কথায় একযোগে প্রশ্ন ছুড়ল সকলে। সবার প্রশ্নের তোপে পড়ে তিনি গভীর ভাবনায় পড়ে গেলেন। অতঃপর কিছুক্ষণ চিন্তা করে বলে উঠলেন, ওই জঙ্গলে কি আছে সেটা আমিও জানি না, তবে ভয়ঙ্কর কিছু আছে তা নিশ্চিত। কারণ স্থানীয়রা কেউই ওই জঙ্গলে ভুলেও পা রাখে না। এর আগে ওই জঙ্গলে কোনো সাধারণ মানুষ গিয়ে আর ফিরে আসার রেকর্ড পাওয়া যায়নি। মেয়েদের ক্ষেত্রে যদিও বা ফিরে এসেছে কখনো কখনো, তবে তার সর্বস্ব হারানোর পর। ডু ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন? আপনি বলতে চাইছেন ভূত প্রেত কিংবা ভ্যাম্পায়ার টাইপ কিছু? এগুলো কি আদৌ এক্সিস্ট করে? বৃষ্টির মাঝে হুট করে পেছন থেকে ভেসে আসা এক রিনরিনের নারী কণ্ঠ শুনতে পেয়ে পেছনে চাইলেন তাসকিন ভাই। দেখলেন গ্রুপের সবচেয়ে চুপচাপ নীল চোখের মেয়েটা তার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাসকিন ভাই কিছুক্ষণ অবাক নজরে মেয়েটাকে পরখ করে কিঞ্চিত হাসি উপহার দিয়ে জানালেন, আই ডোন্ট নো। যেহেতু তাসকিন ভাইয়ের কথায় সবাই মোটামুটি স্তব্ধ, এই পর্যায়ে জিসান তাই তাড়াহুড়ো করে উঠে যেতে যেতে বলল, তাড়াতাড়ি করো গাইস, আকাশ কালো করেছে, ঝড় আসতে চলেছে, আমাদের যত দ্রুত সম্ভব নিচে পৌঁছাতে হবে। জিসানের কথার পাছে মৃণা অসহায় স্বরে বলল, সে যতই তাড়াহুড়ো করো না কেন, এই পিচ্ছিল পাহাড় বেয়ে নামতে নামতে মিনিমাম 2-3 ঘন্টা তো লাগবেই। তার মানে আমরা ঝড়ের কবলে পড়ব নিশ্চিত। ওদের কথার মাঝে তাসকিন ভাইও এবার শরীরের ক্লান্ত ঝরিয়ে উঠে দাঁড়ালেন। অতঃপর তাড়াহুড়ো করে ক্লাইম্বিং এর সরঞ্জামগুলো হাতে তুলে নিয়ে বললেন, লেটস গো গাইস, এখানে আর অপেক্ষা করা ঠিক হবে না। সবাই যখন একে একে সাবধানে সরু পাথরের স্তরগুলো বেয়ে নেমে যাচ্ছিল, ঈশানী তখনও সবার পেছনে। তাই জিসান নামতে নামতেই ঈশানীকে উদ্দেশ্য করে বলে উঠল, হাত ধরবো? এতক্ষণে প্রকাণ্ড ঝড় শুরু হয়ে গিয়েছে, যে যার সুবিধা মতো নেমে যাচ্ছে। ঈশানী সবার পেছনে। ওঠার সময় যতটা না সহজ মনে হয়েছে, নামার সময় তার চেয়ে দ্বিগুণ ভয় করছে ওর। ভুলবশত নিচের দিকে চাইলেই কেমন যেন তার কলিজা শুকিয়ে আসছে। এমত অবস্থায় জিসানের আচানক প্রশ্নে ঈশানীর চোখ দিয়ে কিছু একটা ইশারা করে জবাব দিল, তোর পায়ের নিচের পাথরটা কাঁপছে, চেয়ে দেখ। ঈশানীর কথা মতো জিসান চেয়ে দেখলো সত্যি তো পাথরটা ভীষণ কাঁপছে, এখনই ঘুরিয়ে গিয়ে পড়লো বলে। তাই এবার আর কোনো দিকে খেয়াল দিল না জিসান, বরং তাড়াহুড়ো করে সুবিধা মতো নিচে নেমে যেতে লাগলো আপন গতিতে। কিন্তু জিসানকে সাবধান করতে গিয়ে এই ঝড় তুফানের মাঝে কখন যে ঈশানী নিজেই ভুল পাথরে পা দিয়ে পিচ্ছিল খেয়ে সোজা পাহাড়ের উল্টো দিকে গিয়ে গড়িয়ে পড়েছে, সেই হদিশ আর কেউ রাখেনি। পড়ে যাওয়ার সময় শরীরের সর্বশক্তি প্রয়োগ করে চিৎকার করে উঠেছিল ঈশানী, কিন্তু প্রচণ্ড জোরে বাজ পড়ার আওয়াজে সেই চিৎকার কারোরই কর্ণকুহর অব্দি পৌঁছায়নি তখন। আর না তো কেউ খেয়াল করেছে যে ওদের মাঝে একজন সদস্য উধাও। খেয়াল করবেই বা কি করে? একেতে তো পাহাড়ি এলাকায় সন্ধ্যা ঘুরিয়ে রাত নেমে আসছে, তার উপর তুমুল বর্ষণ, সবাই তাড়াহুড়ো করে নিচে নামায় ব্যস্ত। অগত্যাই যে যার প্রাণ হাতে নিয়ে ঈশানীকে ছাড়াই পর্বতের চূড়া থেকে ধীরে ধীরে সমতলের দিকে নেমে গেল সবাই। আর সেই ভীত হরিণী স্বল্পভাষী নীল চোখের মেয়েটা গড়িয়ে পড়ে গেল একেবারে পাহাড়ের খাদে, খাগড়াছড়ির সেই নিষিদ্ধ জঙ্গলের দোরগোড়ায়। গধূলি বেলা বেরিয়ে সন্ধ্যা রাতের পর্দা টেনে দিয়েছে দিবালোক। ধূসর মেঘে ছেয়ে আছে বিস্তৃত আকাশ, যেন এক ঝাঁক বুনো মহিষের পাল। ঝড় থেমেছে বহুক্ষণ,
তাও ঈশান কোণে মেঘ গুড় করছে। আষাঢ়িয়া মৌসুম তার বর্ষণের তাণ্ডবে এখনো ইতি টানেনি, তা বেশ ভালো মতোই ঠাহর করা যাচ্ছে। স্যাঁতস্যাঁতে নির্জন গহীন বনে পাখিদের ঘরে ফেরার ঢল। আশেপাশের কোনো এক নর্দমা থেকে ভেসে আসছে কোলা ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাং আওয়াজ। ওদিকে পাখিদের কিচিরমিচির আওয়াজে কানের পর্দায় তালা লেগে যাওয়ার উপক্রম। এমত অবস্থায় অদূরে একটা বিকট আওয়াজে মুহূর্তের মধ্যেই সব কিছু কেমন থেমে গেল। নীরে ফেরার আনন্দে বিমোহিত বন্য পাখিরা আওয়াজ বন্ধ করে ডানা ঝাপটে যতদূর সম্ভব ঝাঁকে ঝাঁকে উড়ে পালিয়ে গেল। শব্দটা এতই বিকট ছিল যে পাহাড়ের এক কোণে অবচেতন হয়ে পড়ে থাকা ঈশানী ও আচমকা উত্তেজনায় চোখ খুলে ফেলল ঠাস করে। তবে চোখ খুলে সামনের দিকে আর দৃষ্টিপাত করতে পারল না মেয়েটা, কারণ ইতিমধ্যে ওর দৃষ্টি বরাবর টর্চের তীক্ষ্ণ আলো জ্বালিয়ে দাঁড়িয়ে আছে লম্বা মতো কেউ। নিদারুণ ব্যথায় জর্জরিত ঈশানী তীক্ষ্ণ আলোক রশ্মি থেকে চোখ দুটোকে আড়াল করার প্রয়াসে দ্রুত হাত তুলে ছায়া টানল চোখের উপর। অতঃপর ভাবতে শুরু করলো ও আসলে কোথায়, আর সামনে ফ্ল্যাশ হাতে দাঁড়িয়ে থাকা ওই দীর্ঘদেহী মানবটাই বা কে? লোকটা এখনো একইভাবে দাঁড়িয়ে আছে। ঈশানী নিজের কর্তমাক্ত শরীরটাকে টেনে তুলতে তুলতে সামনের দিকে খেয়াল করতেই দেখতে পেল সেদিনের সেই মাস্ক পরিহিত লোকটাকে। এভাবে জঙ্গলের মধ্যে হুট করেই কাউকে দেখে চেনা সম্ভব নয়, কিন্তু ওই আকর্ষণীয় পিয়ার্সিং করানো ভ্রু আর ধূসর বাদামি চোখ দুটো একদম তীরের ফলার মতোই গেঁথে আছে ঈশানীর মানসপটে, যার দরুন চিনতে এইটুকু অসুবিধা হয়নি ওর। কিন্তু আশ্চর্যের বিষয় হলো লোকটা এখনো মাস্ক আর কালো হুডি পরে আছে। এই গহীন অভয়ারণ্যে ঈশানী যখন অপরিচিত অথচ চেনা চোখ দুটো দেখতে পেল, তখন মনে মনে কিছুটা আশ্বস্ত হলেও আতঙ্ক মুক্ত হতে পারল না, কারণ ইতিমধ্যে লোকটার মুখোমুখি হয়ে বসেছে। লোকটা হুট করে এভাবে কাছাকাছি আসতেই অজানা ভয়ে মুখ থেকে রক্ত সরে গেল ঈশানীর। ওর মনে আছে বিকেলে তাসকিন ভাই বলেছিল জঙ্গলটা বেশি ভালো নয়, এখানে মেয়েরা একবার পা রাখলে তাদের সর্বস্ব খুইয়ে তবেই ফিরে যেতে হয়। কেউ কেউ তো আর ফেরেই না। আর এখন এই মুহূর্তে তেমন কিছুই হবে না তো? অবশেষে ঘুরতে এসে নিজের সবচেয়ে বড় ক্ষতিটা করে ফেলল না তো? সেই ভয়ে আত্মার পানি শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে ঈশানীর। এত উঁচু থেকে গড়িয়ে পড়ার পরেও শরীরের তীব্র যন্ত্রণা ভুলে নিজের সতীত্ব হারানোর ভয়ে থর থর করে কাঁপছে মেয়েটা। নিজের দুহাত বুকের উপর আড়াআড়িভাবে রেখে শুষ্ক একটা ঢোক গিলিয়ে লোকটার উদ্দেশ্যে কাঁপা কাঁপা গলায় ঈশানী বলে ওঠে, আমার এত বড় ক্ষতি করবেন না।